নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ এবং আপনার সঙ্গে আমি সুমন। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান প্রতিপক্ষ। ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে ক্রিকেট মানে নাকি ধর্ম, আর ক্রিকেটাররা এক একজন সব ঈশ্বর। আর সেই ঈশ্বরের হাতে যদি কালি লাগে, তাদের কাজগুলো ঠিক ততটা ধার্মিক না হয়, তাহলে আমার আপনার মতো আপামর ভারতবাসীর যে অনুভূতি, সেটা অনেকটা ওই সারদার যারা আমানতকারী তাদের অনুভূতির সমান। সেটা প্রতারণা। আমরা যারা হয় কষ্টে উপার্জিত টাকায় স্টেডিয়ামে টিকিট কেটে খেলা দেখতে যাই, কিংবা ধরুন সেট টপ বক্সে চ্যানেলে সামনে বসে খেলা দেখি আমাদের প্রচুর গুরুত্বপূর্ণ সময় বিসর্জন দিয়ে, তারা একটা সময় যদি বুঝি যে খেলাটা আসলে গড়াপেটা, তাহলে যারা সেটা করেছে তারা ঠিক কত বড় দুষ্কৃতী, তারা কি ক্ষমার যোগ্য? আজকে আমাদের অনুষ্ঠানে আমরা এমন বেশিরভাগ মানুষকে এনেছি যারা ঠিক প্রাক্তন ক্রিকেটার বা ক্রিকেট বিশেষজ্ঞ নন। তারা আমার আপনার মতো সাধারণ মানুষ অথবা অন্য জগতের মানুষ যারা কিন্তু ক্রিকেটের নিয়মিত দর্শক। তার কারণ আমাদের মনে হয়েছে যে বাস ট্রামে এই যে সাধারণ মানুষের অনুভূতি সমালোচনা করার অধিকার অবশ্যই আছে, তার কারণ আমরাই তো প্রতারিত হয়েছি। আজকে গোটা দিন ধরে আমরা কি দেখেছি শ্বশুর এবং জামাইকে নিয়ে টানাটানি, কার্যত যেটা যে কোনো টিভি সিরিয়ালের শাশুড়ি বৌমা ঝগড়ার মতো। এবং সেখানে আরেকটি চরিত্রের উদ্ভব হয়েছে, সে হচ্ছে পুত্র, যে বলছে তার বাবা এবং জামাইবাবু নানা অভিযোগ তাদের বিরুদ্ধে। এই যখন একেবারে তুতু ম্যায় চলছে গোটা দেশ জুড়ে, তখন যদি কেউ প্রশ্ন তোলেন যে কতটা চক্ষু লজ্জাহীন হলে তবে শ্রীনিবাসন হওয়া যায়, তাই কি খুব বেশি দোষ দেওয়া যায়? আমরা অনুষ্ঠান শুরু করব। আমার একদিকে আছে পায়েল সরকার, আছে রাহুল, আছে বিশ্বরূপ দে সিবির কর্মকর্তা, অন্যদিকে আছেন সম্বরণ বন্দ্যোপাধ্যায়, সন্ধি মুখোপাধ্যায়, আছে দেবলীনা, আছে সৃজিত। কিন্তু তার আগে যেটা বলছিলাম, যে গোটা দিন এই ভারতবর্ষ, এমনকি গোটা উপমহাদেশের মানুষ যেদিকে চোখ রেখে বসেছিলেন, সেই গোটা নাটকটা এক ঝলকে। ঘড়ির কাঁটা 5টা পার হওয়ার পরও মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের দরজায় পৌঁছননি গুরুনাথ মায়াপ্পন। কোথায় তিনি? জানা যায় মাদুরাই থেকে বিমানে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। সেই মতো বিমানবন্দরে গিয়ে তাঁর জন্য অপেক্ষা করতে থাকেন ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা। শেষ পর্যন্ত এলেন গুরুনাথ। বিমানবন্দরে অবতরণ করার সঙ্গে সঙ্গেই তাঁকে হেফাজতে নেয় পুলিশ। গুরুনাথের সঙ্গে ছিলেন তাঁর আইনজীবীও। তাঁকে নিয়ে নিজেদের অফিসে গিয়ে পৌঁছন ক্রাইম ব্রাঞ্চের অফিসারেরা। বিন্দু দারা সিংহের স্বীকারোক্তিতে ফিক্সিং কাণ্ডে তার নাম উঠে আসার পর বৃহস্পতিবারই চেন্নাইতে তাকে জিজ্ঞাসাবাদ করতে যায় মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। ফিরতে হয় খালি হাতেই। শেষ পর্যন্ত বাড়িতেই টাঙিয়ে দেওয়া হয় সমনের নোটিশ। শুক্রবার বিকেল 5টার মধ্যে হাজিরা দিতে বলা হয়েছিল তাকে। পাশাপাশি এদিনই শ্রীনিবাসনের সংস্থা ইন্ডিয়া সিমেন্টের তরফে জানানো হয়েছে গুরুনাথ চেন্নাই সুপার কিংসের টিম ম্যানেজমেন্টের সাম্মানিক সদস্য মাত্র। বিসিসিআইকে তদন্তের সম্পূর্ণ সহযোগিতা করবে ইন্ডিয়া সিমেন্টস। কেউ দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে বিন্দু দারা সিংহের মুখে এখনও চাঞ্চল্যকর স্বীকারোক্তির বন্যা। পুলিশকে বিন্দু জানিয়েছেন চেন্নাই সুপার কিংসের 3 ক্রিকেটারের সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল। ওই 3 ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ। বিন্দু আরও জানিয়েছেন গুরুনাথ মায়াপ্পন নিজে চেন্নাই ও দুবাইয়ের বুকিদের সঙ্গে যোগাযোগ করেন একাধিকবার। বিন্দু দারা সিংহকে আদালতে তোলা হলে তার 28 মে পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে স্পট ফিক্সিং রুখতে কড়া আইনের আর্জি জানিয়ে এদিনই কেন্দ্রীয় আইনমন্ত্রীর কাছে আবেদন করেন অরুণ জেটলি ও রাজীব শুক্ল। ফিক্সিং রুখতে 30 জুনের মধ্যে বিলের খসড়া তৈরি হয়ে যাবে, জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। Today, Mr. Arun Jaitley, who is the Vice President of BCCI and also the Chairman of the Disciplinary Committee and Legal Committee of BCCI, and me, both met Mr. Kapil Sibal, the Law Minister, and requested him that a strongest possible law should be made to curb the tendencies of match fixing, and the provision should be made by which the strongest possible punishment should be given to those who are involved in match fixing. এদিনই আরও বেশ কয়েকজন বুকিকে গ্রেফতার করেছে পুলিশ। এবিপি আনন্দ। সৃজিত, তোমার কাছে আসবো। তুমি তো প্রডিউসারদের ব্যাপারে মোটামুটি ভেঙ্কটেশ ফিল্মসের ছবি করেছো, কিন্তু এই যে টালিগঞ্জ কানেকশন, প্রায় এইরকম একটা মনে হওয়ার সম্ভাবনা আছে, যারা টালিগঞ্জ ইন্ডাস্ট্রির ভেতর থেকে জানে না তাদের মনে হতে পারে, ও আচ্ছা, মানে এরকম শেডি ক্যারেক্টাররা টালিগঞ্জের প্রডিউসার হতে পারে। 1 নম্বর। 2 হচ্ছে যে কোনো পরিচালক, কোনো অভিনেত্রী, কোনো অভিনেতা, তার কি আদৌ সেই প্রযোজকের কোথায় টাকার উৎস, সেই ব্যবসাটা কতটা সৎ, কিভাবে টাকাটা এলো, এই হিসেব করে পরিচালনা, অভিনয়, অন্য কলাকুশলীদের কাজ কোনোটা করা সম্ভব, কোনোটা বাস্তবসম্মত?
না, বাস্তবসম্মত তো একেবারেই নয়, কিন্তু আবার একটা দিকে একটা দায়িত্ব বোধহয় কোথাও একটা থেকে যায়, কারণ এইটার প্রতিফলন কিন্তু যে ছবিটা তৈরি হচ্ছে তার উপর পড়ে। একজন প্রযোজক তিনি একটা ছবি কেন বানাতে চান, এই প্রশ্নের উত্তরটা কিন্তু সেই ছবির সাথে যারা জড়িত তাদের সবার একটা কোথাও গিয়ে সেই প্রশ্নের উত্তরটা দেয়া দরকার, মানে বা সেই প্রশ্নের উত্তরটা জানা দরকার। কারণ তার সাথে ছবিটা কিভাবে নির্মাণ করা হচ্ছে, সেই ছবির মার্কেটিং কিভাবে হচ্ছে, সেই ছবিটা চালানোর কতটা উৎসাহ প্রযোজকের আছে, এবং মানে সে কি সেটা জাস্ট একটা ওভারনাইট কিছু পেজ দিয়ে তার ছবি ছাপা হবে অভিনেত্রীর সঙ্গে, কিংবা সে একটা ওই স্পটলাইট পাবে তাই জন্য করছে, না সে অ্যাকচুয়ালি একটা ছবি বানাতে চান বলে ছবি বানাচ্ছে। এই জিনিসটা আমার মনে হয় জানার একটা কোথাও দায়িত্ব কিন্তু থেকে যায়। হয়তো সব কলা কুশলীদের পক্ষে সেটা বাস্তবসম্মত না, কিন্তু তাহলেও কিছু যারা প্রমুখ অভিনেতা অভিনেত্রী, যিনি পরিচালক, যিনি মানে যারা সিনিয়র টেকনিশিয়ান, তাদের আমার মনে হয় কোথাও একটা একটু সেটা ভেবে চিনতে একটা প্রজেক্টে হ্যাঁ বলা উচিত বা তাতে ঢোকা উচিত। আমি অন্তত ব্যক্তিগতভাবে তাই করি। আমি পায়েলের কাছে আসবো। পায়েল, এই মুহূর্তে ইন্ডাস্ট্রির একজন অভিনেতা অভিনেত্রী, আমি বড় নায়ক নায়িকার কথা বলছি না, কিন্তু তার পক্ষে কি এই বাছাইটা করা সম্ভব? এই জন্য আমি জিজ্ঞেস করছি যে মানে ধরো যোগান আর চাহিদার ইকুয়েশনটা টালিগঞ্জে ঠিক কীরকম, মানে একজন অভিনেত্রী যদি বাঁচতে শুরু করে যে আচ্ছা এই প্রডিউসার ঠিক কতটা সোর্স অফ ইনকামটা ঠিকঠাক ট্রান্সপারেন্ট, সেইটা প্রথম কথা, সে তথ্য কি করে পাবে, তথ্য কত তাড়াতাড়ি পাবে। দ্বিতীয় কথা হচ্ছে যে সে কটা বছরে ছবি করতে পারে যেখান থেকে তার এই বাছাবাছির অপশনটা আসে। এটা কি বাস্তবসম্মত অভিনেতা অভিনেত্রীদের পক্ষে? সবসময় হয়তো ডেফিনেটলি সেটা বাস্তবসম্মত নয়, যেটা সৃজিত বললো যে সবসময় খুব তার টাকার সোর্সটা কতটা জেনুইন, সেটা যতটা সে আমাকে দেখাচ্ছে আমি তো ততটাই দেখতে পাচ্ছি। সে যতটা সে মনে করে যে আমি দেখাবো না, আমার যে সোর্স অফ ইনকাম সবটা যদি আমি রিভিল না করতে চাই, একজন প্রডিউসার তিনি যদি না করতে পারেন, সেটা আমার পক্ষে খুব তাড়াতাড়ি জানা সম্ভব নয়। এবার আমি যখন একটা কাজ করতে যাচ্ছি, আমি তো দেখছি যে আমার যে কাজের প্রসেসটা, সেটা আমার একটা প্রপার এগ্রিমেন্ট পেপার হোক, একটা পেন অ্যান্ড পেপারে সব কিছু সেটা যাতে ক্লিয়ার থাকে, আমার যেটা মোড অফ পেমেন্ট সেটা ঠিক মতো কিনা, এবং প্রথম কথা যে ছবিটা যেটা বানানো হচ্ছে সেটা কতটা জেনুইনলি ছবিটা বানানো হচ্ছে, এবং ছবিটার ফেট কি হবে, সেটা যেটা সৃজিত বললো যে কিভাবে ছবিটার মার্কেটিং হচ্ছে, ছবিটা ঠিকঠাকভাবে দর্শকের কাছে পৌঁছচ্ছে কিনা, এই ফ্যাক্টরগুলো আমার কাছে কিন্তু প্রাইমারিলি ম্যাটার করবে। কিন্তু সাইন করার আগে তুমি কি করে সেই আন্দাজ পাবে সেই ভদ্রলোক কতটা সিরিয়াসলি ছবিটা বানাচ্ছেন বা কতটা সিরিয়াসলি ছবিটা প্রমোট করবেন, এটা তার অন্যান্য 36টা ব্যবসার অন্যতম কিনা বা 37 নম্বর ব্যবসাটা কিনা, এটা কি বোঝা সম্ভব একজন? সেটা কিছুটা আমার মনে হয় অবভিয়াসলি আমি যখন একজন প্রডিউসারের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করব, কিছুটা তো আমি আন্দাজ করতে পারবোই, কারণ আমার কাছেও হয়তো অনেক ছবির অফার আসে, আমি অনেক ছবি করি না, সেটার কারণ তো একটার কারণ তো এটাও হতে পারে, তাই না? তো সেটা আমাকে তো একটু বুঝে নিতেই হবে, একজন সেই রেসপন্সিবিলিটিটা আমার মনে হয় থাকা উচিত বিং আ পার্ট অফ দিস ইন্ডাস্ট্রি। মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির পর এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একটা কানেকশন যোগ হয়েছে, গ্রেফতার হয়েছেন একজন, এবং সব থেকে আশঙ্কার কথা তিনি বারবার পুলিশের কাছে জেরা এইটা বলছেন যে শুধু এই 6ষ্ঠ আইপিএলে নয়, এর আগে 5ম আইপিএলেও তিনি নাকি প্রচুর টাকা খাটিয়েছিলেন এই বেটিংয়ে। দেখুন, ফিক্সিং এ টলি যোগ, কলকাতায় বসে মুম্বাই চেন্নাই প্লে অফে ফিক্সিং এর ছক, ধৃত বুকি খোদ বাংলা ছবির প্রযোজক অজিত সুরেখা। আরব সাগরের তীর থেকে গঙ্গা পেরিয়ে এক ধাক্কায় কেলেঙ্কারির ঝড়। পুলিশ জানিয়েছে শুধু এবছরই নয়, IPL 5-এও কয়েক লক্ষ টাকার বেটিং করেছিলেন এই অজিত সুরেখা। বেটিং করেছিলেন গত বিশ্বকাপেও। তিনি ভিন রাজ্যের বেটিং চক্রের সঙ্গে জড়িত। এই বেটিং চক্রের রিমোট কন্ট্রোল রয়েছে মুম্বাইয়ের হাতেই। অজিতের কাছ থেকে উদ্ধার করা 7টি মোবাইলের সূত্র ধরে মিলেছে এই তথ্য। তাহলে বেটিং চক্রে টলিবলি যোগাযোগের সূত্র হয়ে উঠতে চলেছেন সুরেখা। উঠছে প্রশ্ন, কেই অজিত সুরেখা? পুলিশ সূত্রে খবর, 2012-এ ফিরে এসো তুমি নামে একটি বাংলা ছবি প্রযোজনা করেন অজিত সুরেখা। দামি গাড়ি চড়তে ভালোবাসেন, শহরের 3টি অভিজাত ক্লাবের সদস্য। বিলাসবহুল জীবনযাত্রা, মূলত ঘোড়দৌড়ে টাকা লাগাতেই ক্রিকেট ব্যাটিংয়ে হাতে খড়ি। কিন্তু অজিত সুরেখার বিপুল টাকার মূল উৎস কি, তা এখনো জানতে পারেনি পুলিশ। তার তদন্ত চলছে। এই মরশুমে মুম্বাই চেন্নাই প্লে অফ ও পুনে ওয়ারিয়ার্সের একটি ম্যাচে অজিত সুরেখা বেটিং করেছিলেন বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে। অন্যদিকে পুলিশ জানিয়েছে বেটিংয়ের ঘটনা এই শহরে নতুন নয়। পুলিশ জানিয়েছে কলকাতা শহরে প্রথম 2005-এ 9 জনকে গ্রেফতার করে পুলিশ। তারপর 2008 ফুলবাগান এলাকায় বেটিং চক্রের 6 জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। 2009 সালে গ্রেফতার হয় একজন।
শুধুই কি অজিত সুরেখা নাকি অন্য কেউ? বলিউডের মতো টলিউডের স্টুডিওর অলিতে গলিতেও কি চারিত হয়ে গিয়েছে গভীর গোপন অসুখটা? তিলোত্তমার দেওয়ালে ধাক্কা খাচ্ছে প্রশ্নটা। ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। রাহুল, তোমার কি মনে হয় বাংলা ছবি গোটা বছরে যতগুলো রিলিজ করে তার অনেকগুলোই পোস্টার হল হয়তো এক সপ্তাহ 2 সপ্তাহ পর চলে যায়, সেখানে কোনো ট্র্যাকিং বা কোনো সেন্ট্রালাইজ সংস্থা প্রডিউসার যারা আসছে তাদের একটা স্ক্যানিং করা সম্ভব, বাস্তবসম্মত? খুব কঠিন, অসম্ভবই মনে হয় আমার। আর আমি সৃজিত দা বা পায়েলের কথার সঙ্গে অনেকটা একমত হয়েও কিছুটা একমত হই, কারণ সবার পক্ষে সৃজিত মুখার্জি হওয়া সম্ভব নয়, সবার পক্ষে পায়েলের সাকসেসে পৌঁছানো সম্ভব নয়। অনেকে বছর বছর ওয়েট করে একটা ফিল্ম পাওয়ার জন্য। তখন যখন একটা মানে আমি জানি তারপর ফিল্মের উদ্দেশ্যটা ঘেটে যায় বা সব ঘেটে যায়, কিন্তু একটা মানুষ যে 30 বছর ধরে অ্যাসিস্ট করছে, সে নিজের নামের পাশে একটা ফিল্ম রাখতে চায়, তখন না অনেক কিছু ঘেটে যায় গো। তখন অত মানে একটা পেয়েছি, অনেক দিন পর পেয়েছি, কতদিন ধরে কত লোককে কত গল্প শোনালাম, কেউ এটা চাইলো, কেউ সেটা চাইলো, এও অনেক কিছু চাইছে, হয়তো ভুল জিনিস চাইছে, কিন্তু আলটিমেটলি পোস্টারের নির্দেশক হিসেবে আমার নামটা থাকবে। এইটা আমাদের ইন্ডাস্ট্রি। বা রাহুল, ধরো এর আগে যদি গত কয়েক মাসে আমরা দেখি যে বহু বেআইনি লগ্নি সংস্থার মালিকরা গ্রেফতার হয়েছেন, বন্ধ হয়ে গেছে, তারা প্রচুর ফিল্ম করেছেন, সেখানে একজন কলাকুশলীর বা একজন অভিনেতা অভিনেত্রীর কতটা দায় থাকতে পারে? মানে মালিকের টাকার সোর্স চিনি বেআইনি লগ্নি সংস্থা চালান কিনা, এ তো গোয়েন্দা দফতরের খবর, এটা মানে অভিনেতা মানে অনেকটাই তাই। আমি বলছি তিনি লোককে ঠকিয়ে টাকা রোজগার করেছেন, কিন্তু আমি ওনার থেকে যে টাকাটা রোজগার করেছি সেটা 10,000 ওয়াট আলোর সামনে দাঁড়িয়ে দুপুর 12টার সময় রোদ্দুরে শুটিং করে এবং চেকে আশা করি। আমি দেবলীনার কাছে যাব। দেবলীনা, এটা এই যে ইন্ডাস্ট্রির একটা কোনো কিছু না করেও একজন মানে ওই ঝুড়ির আপেলের যে উদাহরণটা দেয়া যায় যে একটা পচা আপেল পুরো ইন্ডাস্ট্রিতে প্রযোজক, অ্যাজ ইফ প্রযোজকরা বোধহয় এরকম, বা এই যে একটা কাদার ছিটে বাংলায়ও লাগলো, এটা কতটা প্রত্যাশিত ছিল বা এটা অ্যাভয়েড করার কোনো উপায় আছে নাকি এটা হতেই পারে? না, আমি তোমাকে বলছি আমার মনে হয় না যে এই যে কাদার ছিটে আদৌ লেগেছে কি মানে বা লাগছে কি, আমরা যে ভাবছি ওই একটা পচা আপেল, আদৌ কি ওই আপেলটা ওই ঝুড়িতে বিলং করে? মানে আমি যদি এই এক্সাম্পলটা ধরি, ধরো এই আমাদের অজিত বাবু, উনি ছবি করেছিলেন ফিরে এসো আবার না তুমি কিছু একটা, তুমি ফিরে এসো, কাছে ওই যাই হোক না, ফেরার ব্যাপার ছিল, ছবিটা হারিয়ে গেছিল কিন্তু উনি ফেরার হয়ে যাবে, ছবিটা হারিয়ে গেছিল কিন্তু উনি ফিরে এসেছেন, এবং কিভাবে ফিরে এসেছেন সেটা হচ্ছে উনি ফিক্সিং করে ফিরে এসেছেন। মানে উনি যে প্রোডিউসার, এটা না ডিম আগে না মুরগি আগের মতো হয়ে গেছে, মানে উনি যে প্রোডিউসার সেটা তো আমরা কেউ জানতামই না, এখন এই ঘটনাটার পরে উনি বিখ্যাত হয়ে গেছেন অ্যাজ এ প্রোডিউসার। তো কে যে কাকে কোন ঝুড়ির আপেলটা কোন ঝুড়ির আপেলকে অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্স করছে সেটা আমরা বুঝতে পারছি না। আপেল ছিল আমরা বুঝতেই পারিনি, আমরা যদি দেখি বিন্দু কিশমিশ হঠাৎ আপেল হয়ে গেল, ওরকমই না, তুই বল যাবে না। আমরা এখন কথা বলার সময় নিজেদের মধ্যে আলোচনা করার সময় এতবার বলছি অভিনেতা বিন্দু অভিনেতা, আমি না জীবনে কোনোদিন এতবার বিন্দুর আগে অভিনেতা শব্দটা ব্যবহারই করিনি যতটা আমি এখন করছি। তো যদি অ্যাক্টর ফ্রেটার্নিটিকে আমরা বলি যে ও পচিয়ে দিচ্ছে, কি করে সম্ভব এটা? ওই আপেলটার ভাগ্য নিউটনের বাগানের জন্য, এক্স্যাক্টলি। তো সেটা তো কখনো সম্ভব না, ওরকম করে হয়ও না। আর আমি এখানে রাহুলের সঙ্গে একমত যে মানে আমি তো তাহলে মানে আইসিসির মানে অ্যান্টি করাপশন ইউনিটের একটা মেম্বার হলে আমি বেটার কাজ করতাম ওদের থেকে ডেফিনেটলি, কিন্তু তাও আমি প্রোডিউসারকে দেখে বোঝা সম্ভব। এখানে আমার একটা প্রশ্ন আছে, এই যে না দেবলীনাকে একটাই জিনিস বলা, সেটা হচ্ছে বিসিসিআই এর অ্যান্টি করাপশন ইউনিটে কাজ করলে খুব একটা কাজ করতে হতো না, তারা যদি কাজ করতে হতো এই ডিসপিউটটা সেটা তো করতেই হতো না, সেটা অভিনয়ই করতে হতো সেখানে আমাকে। না কিন্তু এই যে ইনি অজিত সুরেখা, ইনি এবং অজিত চান্ডিলা, অজিতের একটা গুরুত্ব, অজিত সেই অজিত,
তো কিন্তু উনি কি বেটিং করেছেন না ফিক্সিং করেছেন? কারণ বারবার আমরা এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে বেটিং কিন্তু একটা সম্পূর্ণ আলাদা জিনিস। বেটিং তো আইনি। আজকে বৃষ্টি পড়বে কি বেটিং আইনি, কিন্তু বিদেশে আইনি, fixing তো বলছে যে মানে আজকে বৃষ্টি পড়বে কি পড়বে না তার উপর আমি বেটিং করতে পারি। গাড়ির নাম্বার কি হবে, ইভেন অড নাম্বার, কারেক্ট। গাড়ি কিন্তু আসছে, সেইটা অ্যাকচুয়াল ম্যাচে যা হচ্ছে সেটাকে ইনফ্লুয়েন্স যখন করে তখন তো সেটা ফিক্সিং হয়ে যায়। তো ইনি এই যে অজিত সুরেখা, উনি কি মানে ফিক্সিং করেছেন না বেটিং করেছেন? এখনো পর্যন্ত পুলিশের কাছে যা তথ্য প্রমাণ বেটিং। আচ্ছা আচ্ছা, বেটিং যদি হয় তাহলে আমি জানি না, মানে সেটা না দেখো ধারার তফাৎ তো আছেই, অবশ্যই অপরাধের স্কেলের তফাৎ আছে, কিন্তু একটা কলকাতা আমার পাশের বাড়ির ভোমবলা রতন, ওরা বলছে যে আজকে কেকেআর জিতবে, চল 5 টাকা, তাহলে এটা যেটা বললো এটা একটা বেআইনি কথা বললো। ফাইন, ভোমবলা রতন যেটা ধরো চায়ের কাপে ফুলুরি নিয়ে বেটিংটা মানে বাজি রাখতে পারে, বাজি তো ধরো বাজি সেইটা, আর অজিত বাবু এক্স্যাক্টলি হিন্দি ফিল্মের অজিত বাবুর মতোই ঠিক কি করেছেন, আমরা বারবার ফুটেজ দেখাচ্ছি, ওই ধরো মিনিমাম 50টা মোবাইল ফোন সেটা একটা নেটওয়ার্কের মধ্যে যুক্ত করে, সেটা বোধহয় অনেক বেশি অর্গানাইজড, অনেক বেশি মানে আইনের ধারা অনুযায়ী অনেক বেশি বেআইনি, তার স্কেল এবং অপরাধের মাত্রা অনেকটাই তফাৎ। ডিসঅর্গানাইজড হলে ঠিক আছে, অর্গানাইজড হলে ওই যে বললাম চায়ের কাপে তুমি তোমার বন্ধুর সঙ্গে বা ইউনিটের সঙ্গে চায়ের কাপে ফুলুরিটা, আচ্ছা এটা না, এখান থেকে এটা লিড করে আরেকটা ডিসপিউটের দিকে, আরেকটা বিতর্কের দিকে, যে তোমার কি মনে হয় যে ভারতবর্ষে বেটিং যদি লিগালাইজড হয়, যেরকম পৃথিবীর বহু দেশে আছে, তাহলে এই ধরনের অপরাধ কমতে পারে, নাকি সেটা উপমহাদেশে যেখানে সত্যি সত্যি টাকার একটা অভাব আছে, এবং দেখো এত কোটি টাকার একটা বিজনেস, এখানে তুমি যাই করো না কেন অনেকে বলছেন যে করাপশন আসবেই, মানে প্রপার আইন মেনে বেটিং হলে, সেই অনুমতি যদি ভারত সরকার হয়, আইন তাকে সাপোর্ট করে, এই ধরনের প্রবণতা, ম্যাচ গড়াপেটার প্রবণতা কমতে পারে কি মনে হয়? ডেফিনেটলি আমার মনে হয় কমতে পারে, কারণ আমার ধরো সিকিম বাম্পার লটারি, সো লটারি জিনিসটাও তো বেসিক্যালি সেই ভাগ্যের জায়গা থেকে অনেকে টাকা ঢেলে একজন অনেকটা টাকা পেয়ে যাচ্ছে, কিন্তু তার মানে সেটা নিশ্চয়ই সরকার অনুমোদিত একটা জায়গায় নিয়ম করে ব্যাপারটার পরিকাঠামোটা দাঁড় করা হয়েছে। তো সেইভাবে গ্যাম্বলিং অ্যাজ আ সোশ্যাল ইনস্টিটিউশন আর বেটিং অ্যাজ আ সোশ্যাল ইনস্টিটিউশন যেসব দেশে আছে, সেই দেশের মডেল দেখে ইফ ইউ অ্যাডাপ্টেড টু আওয়ার কান্ট্রি, আমাদের দেশের মতো করে যদি আমরা করে নিই, আমার মনে হয় কিন্তু এটা কমতে পারে। আর অপরাধ আমরা কি, আবার আমার প্রশ্ন, অপরাধ কি আমরা বেটিং কে বলছি না ফিক্সিং কে বলছি? যদি ফিক্সিং কে বলি তাহলে আমি জানি না, বিকজ ফিক্সিং এর সাথে একটা মানুষের লোভ, যে মানে যারা ফিক্সিং করছেন তারা এমনিতে তো খুব ভালো করতে আছেন না, তারা যে টাকা পান না তা নয়। অজিত চন্ডিলা, ইনি খেপ খেলে 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 প্রচুর টাকা করেছিলেন, এবং সেটা মানে ফিক্সিং ছাড়াও প্রচুর টাকা করেছেন। তো সেই জায়গায় গিয়ে যেটা তুমি বললে সুমন, 3 বছর আগে কলকাতা মহাজনে 1500 টাকা পেতেন। হ্যাঁ, এখানে একটা কথা বলার সেটা হচ্ছে যে টাকা করেছিলেন বলে অপরাধ করবেন না, মানে তোমার একটা ছবি খুব ভালো হয়েছে, তোমার পরের ছবির খিদেটাও বেড়ে যায়, একজন লোভী মানুষের টাকা হয়েছে বলে আরো বেশি টাকার লোভটাও বেড়ে যায়, কিন্তু তুমি ওই লাইনটা ক্রস করবে কিনা সেইটা তোমার মানে সেই লাইনের সংজ্ঞার উপর তখন ডিপেন্ড করে তুমি কিরকম মানুষ। কিন্তু একটা জিনিস মানবে যে একটা প্রতারণার অনুভূতি কিন্তু সমস্ত দর্শকদের হচ্ছে, বিশেষ করে যারা আইপিএল মন দিয়ে দেখেছেন, যে যেমন আমি এটা শুধু আইপিএল বলেন না, যারা ক্রিকেট ভালোবাসেন তাদের সবারই সেটা হয়তো মনে হয়। আমি সেই প্রসঙ্গে আসবো, কিন্তু কিভাবে ক্রিকেটের আমরা বলছি যে অঙ্গহানি, প্রত্যেকটা অঙ্গ দেখা যাচ্ছে সেখানে কোথাও একটা ওই ঘুণ পোকার মতো ক্ষয় রোগ দেখা দিয়েছে, সেটা দুর্নীতির ঘুণ পোকা, সেটা দুর্নীতির ক্ষয়। দেখুন, ধরাশায়ী ক্রিকেট, 3 অঙ্গেই রোগের ছোঁয়া, এ বলে আমায় দেখ, ও বলে আমায়। ক্রিকেটার তো ছিলই, এখন কর্মকর্তা এমনকি আম্পায়ারও গলা পেটার অভিযোগে কাট করায়।
হায় রে, জেন্টলম্যানস গেমের একই হাল। ভাগ্যিস ডব্লিউজি গ্রেস বহুদিন আগেই গত হয়েছেন, নইলে তার সাধের ক্রিকেট আজ শ্রীশান্ত, রল্ফ, মায়াপ্পানদের সৌজন্যে ধুলোয় গড়াগড়ি খাচ্ছে, এটা সহ্য করতে পারতেন না তিনি। ভাবতেও পারতেন না একদিন বিন্দু তারা সিংহের মতো এমন এক ব্যক্তির আবির্ভাব ঘটবে যার সঙ্গে 22 গজে কোনো সম্পর্ক না থাকলেও অনায়াসে ম্যাচের ভাগ্য নিয়ে ছেলে খেলা করবেন তিনি। বাবা জনপ্রিয় রামায়ণ ধারাবাহিকের রামভক্ত হনুমানের চরিত্রে অভিনয় করে লোকের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন, আর ছেলে জনপ্রিয় আইপিএল কে টাকা তোলার মেশিন হিসেবে ব্যবহার করার অভিযোগে জেলে গিয়ে রাতারাতি ফেমাস বনে গেলেন। বিগ বস জেতার পরও যারা বিন্দু তারা সিংহের সঙ্গে বিন্দু মাত্র পরিচিত ছিলেন না, তারাও জেনে গেলেন বেটিং করে বিন্দুর সিন্ধু করার কাহিনী। আইপিএল এর এক মরশুমেই নাকি 17 লক্ষ টাকা লাভ। ফরাসি শব্দ নমফেয়ার থেকে এসেছে আম্পায়ার শব্দটি, বাংলা করলে যার মানে দাঁড়ায় এমন একজন ব্যক্তি যিনি কোনো দলের নন, নিরপেক্ষ। ডিকি বার্ড কিংবা ডেভিড শেপার্ডরা এই সংজ্ঞার মান রেখেছেন, কিন্তু তাদের সঙ্গে আসাদ রউফও রয়েছেন। বিন্দুকে জেরা করে নাকি এই পাকিস্তানি আম্পায়ারের নামও উঠে এসেছে। বিন্দু তারা সিংহের দাবি আইপিএল স্পট ফিক্সিং এর সঙ্গে যুক্ত পাকিস্তান আম্পায়ার আসাদ রউফও। বিন্দুর দাবি আসাদকে দামি উপহার পাঠিয়েছিলেন বুকি পবন জয়পুর, সেই উপহার আবার আনতে গিয়েছিলেন আরেক বুকি প্রেম তানেজার ভাই। ইতিমধ্যে প্রেমকে গ্রেফতার করেছে পুলিশ, আর পবন দুবাই পালিয়ে গিয়েছে বলে পুলিশের অনুমান। ক্রিকেটের রেকর্ড বুক বলছে 1998 সাল থেকে আম্পায়ারিং করছেন আসাদ রউফ। ইতিমধ্যে 48টি টেস্ট এবং 98টি একদিনের ম্যাচে আম্পায়ারিং করেছেন তিনি। তবে গোয়েন্দাদের নজর কেড়েছে অন্য একটি বিষয়। 15ই মে মুম্বাই এবং রাজস্থানের ম্যাচে আম্পায়ার ছিলেন আসাদ। অভিযোগ এই ম্যাচে ফিক্সিং করেছিলেন শ্রীশান্ত চন্ডিলারা। তবে প্রথম নয়, এর আগেও বিতর্কে জড়িয়েছেন এই পাক আম্পায়ার। কয়েক মাস আগে তার বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ করেছিলেন মুম্বাইয়ের এক মডেল। मेरा अफेयर एक पाकिस्तानी अंपायर के साथ में चल रहा है और उन्होंने मेरे साथ बहुत बड़ा धोखा किया है। उन्होंने मेरे से बहुत झूठ बोला है। उन्होंने जितने वादे किए थे उन्होंने तोड़े हैं। কিন্তু ওই যে শুরুতেই বলেছিলাম, এ বলে আমায় দেখ, ও বলে আমায়। ক্রিকেটার আম্পায়াররা থাকলে কর্মকর্তা বাদ পড়েন কেন? বিন্দু হাঁড়ি ফাটিয়েছেন বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসনের জামাই তথা চেন্নাই সুপার কিংসের সিইও গুরুনাথ মায়াপ্পানেরও। বিন্দুর দাবি আইপিএলে বেটিং করেছিলেন মায়াপ্পান, বেটিং এ অন্তত 1 কোটি টাকা লোকসান হয়েছিল তার। বিন্দুর আরো দাবি বোর্ড প্রেসিডেন্টের জামাই নাকি তাকে ম্যাচ দেখতে আমন্ত্রণ জানিয়েছিলেন। বিন্দুর ফোনের কল ডিটেল থেকে মায়াপ্পানের সঙ্গে কথোপকথনের প্রমাণও পেয়েছে পুলিশ। বিন্দুর ঝোলায় আর যে কি কি বেড়াল আছে খেয়ে জানে এবিপি আনন্দ। প্রতিপক্ষে যোগ দিয়েছেন নয়াদিল্লি থেকে সরাসরি বিনোদ कामली। विनोद, कोलकाता के लोग आपको काफ़ी याद करते हैं क्योंकि 1996 में जो श्रीलंका और इंडिया के बीच मैच खेला गया ईडन गार्डन्स में आपको लोग रोने देखा, आप रो रहे थे। तो आज का हालात देखकर क्या वही रोना फिर से आपको आ रहा है? सुमन, सबसे पहले कहूंगा केमन छो भालो आशी सब कैलकाटा को सभी कैलकाटा के फैंस और सभी को लोगों को मेरा नमस्कार। लेकिन विनोद, क्रिकेट के फैन अभी भालो नहीं है। नहीं, मुझे पता है कि एग्जैक्टली क्या हुआ था 96 बहुत ही मायूस है। समरन बैनर्जी वहां पर बैठे हैं, तो उनको भी पता है कि एग्जैक्टली क्या हुआ था। तो मैं इतना चाहूंगा कि जो 90s में जो इतनी सारी बैटिंग फिक्सिंग होती थी, तो वो क्यों ने खत्म किया? मेरे हिसाब से बीसीसीआई ने, बोर्ड ने एक लॉ उस समय लाना चाहिए था, तो ये नौबत नहीं आती। तो ये टाइम प्लेयर्स को किसी को डर नहीं है। मैच फिक्स करते हैं, स्पॉट फिक्सिंग करते हैं। तो अगर वो टाइम जब ये प्लेयर्स, जो 5-6 प्लेयर्स का नाम लिया गया था, अगर उस समय अगर ये लॉ लेके आते हैं और एक अच्छा स्ट्रांग लॉ आता, तो कोई भी क्रिकेटर ये ऐसा खराब नहीं करता टीम के साथ। लेकिन क्रिकेट को बहुत बड़ा दाग लगा है। मुझे फिर से दर्द हो रहा है और मुझे बहुत बुरा लग रहा है कि हमारे क्रिकेटर्स, जो अच्छे क्रिकेटर्स थे, वो जेल में जा रहे हैं। तो ये मैं कहूंगा कहीं ना कहीं बोर्ड की गलती हुई है, और वो अगर पहले सुधार लेते तो ये टाइम देखने नहीं मिलता। विनोद, क्या आपको लगता है कि ये कोट अनकोट आपने जैसा कहा कि गलती है, किसी का गलती है? आप खुद बोल रहे हैं कि आपको पता था 15 साल पहले, शंबरोंदा मेरे पास बैठे हुए हैं, उन्हें पता था। तो अगर सभी लोगों को पता था तो एक तगड़ा कानून क्यों नहीं लाया गया?
नहीं, वही मैं पूछना चाहता था कि अगर बीसीसीआई से अगर ये कानून ला लेते पहले तो ये फिक्सिंग विक्सिंग सब खत्म हो जाती है, क्योंकि क्रिकेट को हम लोग धर्म मानते हैं, एक रिलीजन मानते हैं। एंड स्पेशली कैलकाटा वाले लोग को कितना बड़ा धक्का लगा होगा, जो इतने फैनेटिक है, जो क्रिकेट को भगवान मानते हैं क्रिकेटर्स को, और क्रिकेट को रिलीजन। तो मेरे हिसाब से जिसने भी अभी फिक्स किया था पहले भी और अभी भी जिसने जो भी मैच फिक्सिंग या स्पॉट फिक्सिंग हुआ है, उसने गद्दारी की है अपने खेल के साथ। विनोद, आप बोल रहे हैं कि गद्दारी की है, लेकिन इस गद्दारी को इतने सालों से जो लोग या तो नजरअंदाज कर रहे हैं या फिर वो लोग सब जानबूझकर बैठे हैं या फिर देख के भी नहीं देख रहे हैं, उनके खिलाफ क्या कार्रवाई किया जा सकता है? आपको क्या नहीं लगता कि श्रीनिवासन जैसे जो उन पे जो उंगली उठ रहे हैं बीसीसीआई प्रेसिडेंट के ओर, तो उन्हें तुरंत अभी इस्तीफा दे देना चाहिए? देखो, अभी अगर जो उनके सन इन लॉ को पकड़ा गया तो उनसे पता चलेगा, लेकिन सभी को पता था। सुमन, मैं कहूंगा कि ये फिक्सिंग हो रहा है, अगर आप देखोगे बहुत सारे रीजंस आईपीएल में आए हैं। आरपी सिंह का नो बॉल, इतना बड़ा नो बॉल, उसके बाद माइकल हसी आकर लास्ट ओवर डालता है, फिर उसके बाद बहुत सारे ऐसे इंसिडेंट्स हुए हैं। तो कैरन पोलार्ड 3 कैचेस छोड़ता है एक साथ, तो शक तो सब पर आ गया था। तो ये बीसीसीआई चीफ को समझना चाहिए था कहीं ना कहीं गड़बड़ हो रही है। तो मैं कहूंगा कि बीसीसीआई से जरूर गलती हुई है। अगर श्रीनिवासन ने ये पूरा अगर संभाल लेते, ये फिक्सिंग रोक लेते, तो मेरे हिसाब से वो रह सकते थे, लेकिन अभी मौका उनके हाथ से गवा गया है, सब कुछ सामने खुल के आ रहा है। तो मेरे हिसाब से श्रीनिवासन साहब को अभी मेरे रिजाइनेशन देना पड़ेगा। विनोद, बीसीसीआई के जो एंटी करप्शन विंग है, आपको नहीं लगता कि इतने सालों से उन्हें जो तनख्वाह दिया गया है वो तुरंत वापस मांग लेना चाहिए? क्या काम किया है इतने सारे लोग जो करते हैं, या फिर मुंबई पुलिस या दिल्ली पुलिस, तो ये लोग, ये विंग तो बिल्कुल बेकार बैठे हैं। नहीं, जरूर है, वो पहले ही लॉ करना था। ये जो एंटी करप्शन यूनिट है उनको कुछ पता नहीं है, सबको पता है क्या चल रहा है, क्यों नहीं चल रहा है। और मेरे हिसाब से सामने हो रहा है, आंखों के सामने हो रहा है लोगों के, और लोगों के यहां पर उल्लू बनाया जा रहा है। तो मैं इतना कहूंगा, ये जो अगर पुलिस के साथ मदद लेकर काम करते तो सब पापी सब पकड़े जाते। तो मैं इतना कहूंगा कि गलती, बहुत बड़ी गलती हुई है बीसीसीआई से कि उन्होंने एंटी करप्शन जैसे प्लेयर्स को, मैं कहूंगा टीम मैनेजमेंट और फ्रेंचाइजी के ऊपर भी बहुत सारा दाग लगा हुआ है कि लेट नाइट पार्टीज, फिर सबको एक्सेस मिलता है ग्राउंड पर जाने का, और बुकीज को जो लिंक करते हैं, तो फ्रेंचाइजी की भी बहुत बड़ी गलती है यहां पर। विनोद, एकदम अंत में आपसे पूछेंगे, बहुत बार मैं एबीपी न्यूज में देख रहा था कि आप तरह तरह के विषयों में गाना गा रहे थे, आपको गाना याद आ रहा था, तो ये जो मायूसी का माहौल है, ये देखकर आपको कोई गाना याद आ रहा है क्या? नहीं, जरूर मैं वो गाना गाऊंगा, और ये आईपीएल में जो कुछ हो रहा है तो डेफिनेटली उसके ऊपर मैं जरूर गाना गाना चाहूंगा। क्या से क्या हो गया आईपीएल तेरे प्यार में, सोचा था क्या मिला बेवफा, आईपीएल तेरे प्यार में। बहुत बहुत शुक्रिया आपको विनोद, बहुत शुक्रिया आपको। আপনাদের দেখাবো যে মাননীয় ব্যক্তিটিকে নিয়ে, যে মহাশয়কে নিয়ে এত আলোচনা, শ্রীনিবাসন, আজকে তার পুত্র তার এবং তার জামাইবাবুর বিরুদ্ধে প্রচুর অভিযোগ করেছেন, প্রচুর ইঙ্গিত দিয়েছেন দুর্নীতির। এই ফ্যামিলি ড্রামা, যেটা বলছিলাম যে টিভি সিরিয়ালেও শাশুড়ি বউয়ের ঝগড়া দেখা যায়, কিন্তু পুত্র তার বাবা এবং জামাইবাবুর বিরুদ্ধে এক ঝাঁক অভিযোগ এইভাবে আনছেন, এটা সন্ধ্যেবেলা টিভি খুললেও দেখা যায় না। দেখব।
22 গজের কেলেঙ্কারির রেশ পৌঁছল বোর্ড সভাপতির ড্রয়িং রুমে। আকছার শাশুড়ি বৌমার নাটকীয় ঝগড়ার যে দৃশ্য টিভি সিরিয়ালে দেখা যায়, ফিক্সিং কাণ্ড ঘিরে সেরকমই উঠে আসছে শ্বশুর জামাই ছেলের কোন্দল। বিসিসিআই সভাপতি শ্রীনিবাসনের বিরুদ্ধে মুখ খুললেন তাঁরই ছেলে অশ্বিন। শ্রীনিপুত্রের নিশানা থেকে রেহাই পেলেন না ভগ্নিপতি ময়াপ্পানও। আইপিএল স্পট ফিক্সিং কাণ্ডে নাম জড়িয়ে যাওয়ার আগে থেকেই জামাইকে নিয়ে বেজায় সমস্যা বোর্ড সভাপতির। এবার শ্রীনিবাসনের রক্তচাপ বাড়িয়ে দিলেন তাঁর ছেলে অশ্বিন। একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে শ্রীনিপুত্রের বিস্ফোরক অভিযোগ, আইপিএল শুরুর আগে থেকেই চেন্নাই এবং দুবাইয়ের বুকিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল ময়াপ্পানের। বেটিংও করতেন তিনি। প্রথমে ছোটখাটো ব্যবসা দেখলেও পরে বেটিংকেই মূল ব্যবসা হিসেবে বেছে নেন ময়াপ্পান। শুধু ভগ্নিপতি ময়াপ্পানই নয়, অশ্বিনের রোজ থেকে রেহাই পাননি খোদ তার বাবা শ্রীনিবাসনও। বিসিসিআই সভাপতির কর্মকাণ্ড সম্পর্কে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছেন তিনি। শ্রীনিপুত্রের দাবি, বড়সড় বিমান কেনার আর্থিক সঙ্গতি থাকলেও ইচ্ছাকৃতভাবেই ছোট বিমানে বিদেশ যাত্রা করেন তাঁর বাবা। বিমান ছোট হওয়ায় বারবার জ্বালানি ভরার দরকার পড়ে, বারবার থামতে হয় দুবাইয়ে। কিন্তু তা সত্ত্বেও একটুও বিব্রত বোধ করেন না সদাব্যস্ত শ্রীনিবাসন। অশ্বিনের যুক্তি, বিমানে জ্বালানি ভরানোকে হাতিয়ার করে আসলে বারবার দুবাইয়েই যান শ্রীনিবাসন। শ্রীনিপুত্রের প্রশ্ন, দুবাইয়ে গিয়ে কাদের সঙ্গে গলফ খেলেন বোর্ড সভাপতি? বাবা শ্রীনিবাসনের সঙ্গে ছেলে অশ্বিনের সম্পর্ক সাপ আর নেউলের মতোই। শ্রীনির ঘনিষ্ঠরা বলেন, ছেলের সমকামী হওয়া মেনে নিতে পারেননি শ্রীনিবাসন। নিজের সম্পত্তি থেকে দূরে সরিয়ে দিয়েছিলেন একমাত্র ছেলেকে। কম জাননি ছেলেও বাবার বিরুদ্ধে তাঁকে এবং তাঁর এক ঘনিষ্ঠ বন্ধুকে পুলিশ দিয়ে মার খাওয়ানোর অভিযোগ করেন অশ্বিন। ছেলেকে দূরে সরিয়ে জামাই ময়াপ্পানকে কাছে টেনে নেন শ্রীনিবাসন। কিন্তু শ্রীনিপুত্রের দাবি, এককালে শ্রীনিবাসনের চক্ষুশূল ছিলেন এই ময়াপ্পান। তার দাবি, দাবার ও বিশ্বনাথন আনন্দের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল শ্রীনিবাসনের মেয়ে রূপার। স্বাভাবিকভাবেই ময়াপ্পানের সঙ্গে মেয়ের সম্পর্ক ভালোভাবে নেননি শ্রীনি। এমনকি শ্রীনিবাসন প্রতিদিন সন্ধ্যায় মত্ত অবস্থায় ময়াপ্পান এবং তার পরিবারকে গালিগালাজ করতেন বলে অশ্বিনের দাবি। বাবার আপত্তি উড়িয়েই ময়াপ্পানকে বিয়ে করেন রূপা, কিন্তু তারপরই বদলে যায় পরিস্থিতি। ক্রমেই শ্বশুরের চোখের মণি হয়ে ওঠেন ময়াপ্পান। অশ্বিনের অভিযোগ, ছেলের বিরুদ্ধে বাবার মন বিষিয়ে দিয়েছিলেন ময়াপ্পানই। তার মাদকাসক্তির কথা ফুলিয়ে ফাঁপিয়ে বলে শ্রীনিকে ক্রমেই ছেলের কাছ থেকে দূরে সরিয়ে দেন ময়াপ্পান। কবজা করে নেন শ্রীনিবাসনের বিপুল সম্পত্তি। ক্রিকেটের কেলেঙ্কারি আর সেই পথ ধরেই প্রকাশ্যে বোর্ড সভাপতির হাঁড়ির খবর। এবিপি আনন্দ। সুজিত, এখনো পর্যন্ত যেটুকু আমরা দেখালাম তাতে থেকে তো তোমার পরের ছবি প্লট হয়ে যেতে পারে। পরের ছবির প্লট হবে কি জানি না, তবে যদি সিরিয়াল বানাই কোনো, তাহলে সেটার প্লট হয়তো হতো, কারণ এটা চলবে। কয় এপিসোড হবে এটা? 550 তো মিনিমাম জাস্ট হবেই। এবং এটা খুব টিআরপি দেবে, তাই হাজার হবে। কারণ একটা ক্রিকেটের এলিমেন্টও আছে, খেলাও দেখাবো মাঝে মাঝে। বিশ্বনাথন আনন্দ, দাবার বিশ্বনাথন দাবার, স্পোর্টস প্রেস, ড্রয়িং রুম, ডাইনিং রুম, কিচেন সব রয়েছে। সব পাওয়া যাবে, বিশাল প্যাকেজ। উইথ এ সিরিয়াস নোট, আমি বিশ্বরূপদার কাছে যাবো। বিশ্বরূপদা, আমি অন্তত লাইভ টেলিভিশনে 4 বছরে 4 সময় নানা প্রেস কনফারেন্স বিসিসিআইকে বলতে শুনেছি যে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করব জুনিয়র লেভেলে। তো এই কি তার নমুনা? আপনার মনে হয় না যে এটা বোর্ডের একটা খুব বড় দায়িত্ব থেকে গেছে? আইপিএল এর প্রথম বছর একাধিক যখন দুর্নীতির অভিযোগ উঠলো, এরা মানে বিসিসিআইকে প্রায় একটা ইমেজ রক্ষাকর্তা এইভাবে লোকে দেখেছিল, বা সেইভাবে তারাও নিজেদের প্রেজেন্ট করেছিলেন যে কোনো একজন বিশেষ ব্যক্তি, ললিত মোদি, তাকে সরিয়ে দিলেই যেন গোটাটা পাপ থেকে একেবারে ইন্ডিয়ান পূর্ণ লিগ হয়ে যাবে। ইন্ডিয়ান পাপ লিগ ছিল, পূর্ণ লিগ হয়ে যাবে। হলো না, দেখা যাচ্ছে। কি করা যায়? অনেকগুলো বিষয় আছে যেটা এসে যায়, যেটা অ্যান্টি করাপশন ইউনিটের কথা উঠছে। অ্যান্টি করাপশন ইউনিট যেভাবে কাজ করা উচিত ছিল সেভাবে যদি কাজ করত, তাহলে নিশ্চয়ই তার এই এত দূর পর্যন্ত বিস্তৃত হতো না এই সমস্ত জিনিস। এই অ্যান্টি করাপশন ইউনিট আইসিসি তৈরি করেছিল এবং আইসিসি বলে দিয়েছিল যে প্রত্যেক টেস্ট প্লেইং কান্ট্রিকে 4 জন করে অফিসার রাখতে হবে এই অ্যান্টি করাপশন ইউনিটে। দেখুন, সত্যি কথা বলতে কি, 4 জন লোকের পক্ষে এই এত বড় ক্রিকেট সাম্রাজ্যের দুর্নীতি দেখাটা বাস্তবে অসম্ভব। কিন্তু যে কোনো কারণেই হোক, আইসিসি সমস্ত টেস্ট প্লে, অন্য দেশে ক্রিকেটটা অল্প বিস্তর জায়গার মধ্যে হয়, কিন্তু এই উপমহাদেশে আমাদের ক্রিকেটটা আমাদের ধর্ম হতে পারে, ক্রিকেটটা আমাদের সব কিছু হতে পারে, কিন্তু এখানে অ্যান্টি করাপশন ইউনিটকে ঠিক সেইভাবে মোবিলাইজেশন করা উচিত নয়, মানে যতটা উচিত ছিল ততটা করা যায়নি। পাশাপাশি দেখতে হবে আমাদের দেশের আইন, অর্থাৎ আইপিসি
ইন্ডিয়ান পেনাল কোড কি বলছে, যে কথা আজকে রাজীব শুক্লা বলেছেন বা অরুণ জেটলি গেছিলেন আইনমন্ত্রীর কাছে, আমাদের দেশের আইনটাকে আরো শক্তপোক্ত করতে হবে রিগার্ডিং বেটিং এবং ফিক্সিং। এর আগেও গত বছরে আইন করে হবে, আইন তো করতেই হবে আমাদের দেশে। আইন করলেই আটকানো যাবে? কিছুটা তো যাবে। আমাদের দেশে এখনো পর্যন্ত কোনো ক্রিকেটারের জেল হয়নি, আজকে বিদেশের মাটিতে হয়েছে। আপনি যদি একটা ক্রিকেটারকে জেলে যেতে দেখেন 7 দিনের জন্য, তাহলে কিন্তু আর 5 জন ক্রিকেটার ভাববেন। আমরা গত বছর বিসিসিআই 5টা প্লেয়ারকে 3 জনকে 1 বছরের ব্যান করেছিল, 2 জন প্লেয়ারকে লাইফ ব্যান করেছিল, কই আটকাতে তো পারলো না। এবছরও তো শ্রীশান্ত সেই কাণ্ড করলো, আর আরও খেলোয়াড়রা করলো। কেন করলো? গতবারে বিসিসিআই তাদের পানিশ করেছিল, কিন্তু আইপিসি ইন্ডিয়ান পেনাল কোড অনুযায়ী পানিশমেন্ট হয়নি। এবছর সেই কারণে বিসিসিআই যে লাস্ট ওয়ার্কিং কমিটির মিটিং ছিল, আমি বাংলার প্রতিনিধিত্ব করেছিলাম, সেখানে আমি কিন্তু আইন সংশোধনের কথা বলেছিলাম এবং এটাও বলেছিলাম যে এই যদি এফআইআর না করা হয়, অর্থাৎ এদেরকে যদি পুলিশের কাছে যদি পৌঁছানো না নিয়ে পর্যন্ত যাওয়া যায়, তাহলে কিন্তু যত শাস্তি বিসিসিআই দিক না কেন, তাতে কিন্তু একটা মুখ রক্ষা হবে না। এফআইআর করার কথা বলা হয়েছিল রাজস্থান রয়্যালসকে, কারণ 420 এসেছিল। 420 মানে চিটিং যদি প্রথমে কাউর সাথে করে থাকে, সেটা রাজস্থান রয়্যালসের সাথে এফআইআর করেছে। এবং যে বেল পিটিশন ওদের মুভ করার কথা, সেই বেল পিটিশনটাকে চ্যালেঞ্জ করার কথাও বলা হয়েছিল। দেখুন, এখনো পর্যন্ত বিসিসিআই পার্টে তো যে কথা কামলি যে সব কথা ঠিক বলছে 96 সালে, আমি মনে করি না। কামলি নিজের লাইফস্টাইল সে কথা বলে না, সে কথা আমি সে মধ্যে যাচ্ছি না। শ্রীনিবাসন কি করেছেন আমি তার মধ্যেও যাচ্ছি না। কিন্তু এটা তো আপনি মানবেন যে দেশে ধরুন বনশাল বা অশ্বিনী কুমারকে সরে যেতে হলো, স্বাভাবিকভাবেই সেটাই উচিত। আমার মনে আছে লালকৃষ্ণ আদবানি বলেছিলেন যে যতক্ষণ না তার তিনি নিরপরাধ এটা প্রমাণ হবেন, তিনি পদ নেবেন না। আমি বলছি যে সেখানে শ্রীনিবাসন এখনো তার জামাইয়ের বিরুদ্ধে মূল অভিযোগ, এখনো কি করে পদে থাকেন? আপনি রেলমন্ত্রীর পদত্যাগ চাইবেন তারা ঘনিষ্ঠ আত্মীয় যুক্ত হয়েছে বলে, আর বোর্ড কর্তা কি এমন অবিনশ্বর ঈশ্বর যে তাকে সরানো যাবে না বা তিনি সরবেন না? এটা কি করে হয়? এমন কোনো কথা নেই যে তিনি সরবেন না। নিশ্চয়ই সেটা পরবর্তী ওয়ার্কিং কমিটি সবাই আসতে পারে। কোনো জরুরি মনে হয় না যে এই অভিযোগ উঠেছে প্রায় 48 ঘন্টা হতে চললো, গত 24 ঘন্টায় তার বাড়িতে পুলিশ গেছে, তাকে খোঁজা হয়েছে। এই মুহূর্তে আমরা যখন কথা বলছি মুম্বাইতে ল্যান্ড করেছেন তিনি, তার জামাই। তো এই বিষয়ে তার শ্বশুরমশাই দায়িত্ব নেবেন না, তারপরেও পদে থাকবেন? আপনি আমায় বলুন যে এর পরে যদি আমি বলছি ধরুন বিসিসিআই অ্যান্টি করাপশন ইউনিট সেটা নিয়ে তদন্ত শুরু করলো, শ্বশুরমশাই বোর্ডের কর্তা, তার একটা ছোট্ট উইং হচ্ছে অ্যান্টি করাপশন ইউনিট, জামাইয়ের বিরুদ্ধে তদন্ত হবে এবং ভারতবর্ষে সেই তদন্তে সে শাস্তি পাবে এবং তার অপরাধ প্রমাণিত হবে, এটা আমি বিশ্বাস করতে হবে। দেখুন, সুপ্রিম কোর্টে 3 দিন আগে যে জাজমেন্ট দিয়েছে জনস্বার্থ মামলায়, সেখানে বোর্ডকে বলেছে, অ্যান্টি করাপশন ইউনিটের প্রধান রবি সাওয়ান্ত, যিনি ফর্মার আইপিএস অফিসার, তাকে বলেছেন 15 দিনের মধ্যে রিপোর্ট প্লেস করার জন্য। এবং এই মামলাটা সুপ্রিম কোর্ট পর্যন্ত এসছে। দেখুন, দুটো জিনিস কিন্তু এক নয়। রেলমন্ত্রীর পদত্যাগ, আমি কিন্তু আইনের কথা পরে বলছি। সুপ্রিম কোর্ট বিচার 15 বছর 10 বছর কতদিন রায় পেতে লাগবে আমি সেদিকে যাচ্ছি না। নৈতিক কারণটা পুরোপুরি নির্ভর করে সেই মানুষটার উপর। ওনার কতটা নৈতিকতা আছে সেটা ওনার মধ্যে আছে, ততটা আমার মধ্যে নাও থাকতে পারে। একজন অনৈতিক মানুষ যদি দায়িত্বপূর্ণ পদে থাকে, সেখানে তো পদের সেই বোর্ডের বাকিদের উচিত যে তাকে সরিয়ে দেয়া। সেই জন্য ওয়ার্কিং আলোচনা হবে বাকিদের সরি আমি তো বলবো ও তো বিসিসিআই এরই জামাই। আমি বলছি, আমরা যদি অজিত বাবুকে দেখে বলি যে পুরো প্রোডিউসার ফ্রেটার্নিটির কথা বলি, তাহলে ও বিসিসিআই এর জামাই, তাহলে পুরো জিনিসটা বিসিসিআই এর কে নিয়ে আমরা ভাববো। তো তাহলে শ্রীনিবাসনের জন্য কেন ইচ অ্যান্ড এভরি সিঙ্গল হেড বিসিসিআই এর, আমরা যেভাবে আজকে ভাবছি, যেভাবে আজকে কথা বলছি, তারা সেইভাবে উঠে পড়ে লেগে তাকে পদত্যাগ করতে বাধ্য করছেন না কেন? সেটাই তো বুঝতে পারছি না। একেবারে আমার তো মনে হয় যে কড়া আইন তো অনেক পরের ব্যাপার। আসলে বাংলা একটা কথা আছে না যে টিকি বাঁধা আছে, আসলে যারা শাস্তি দেবেন আর যাদের শাস্তি দেবেন পরস্পরের টিকিগুলো সমস্ত একসঙ্গে বাঁধা। সেই জন্য বোধহয় T20, এখন ওই যে বিশ্বরুদা বলছিলেন 420।
কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, স্বার্থের সংঘাত। একদা জাতীয় উপদেষ্টা পর্ষদের চেয়ারপারসন পদে সোনিয়া গান্ধীর আসীন হওয়ার সময় হোক কিংবা সদ্য সিএজি পদে প্রাক্তন প্রতিরক্ষা সচিব শশীকান্ত শর্মার নিয়োগ, অনেক ক্ষেত্রেই এই স্বার্থের সংঘাতের অভিযোগ সামনে এসেছে। কিন্তু রাজনীতিতে এ বিষয়ে যত হইচই হয় তা কিন্তু খেলাধুলোর ক্ষেত্রে হয় না। বিসিসিআই এবং আইপিএল এর অভ্যন্তরে স্বার্থের সংঘাতের যে ভুরি ভুরি উদাহরণ রয়েছে তা নিয়ে কেউ কখনো রাও কাটেনি। আইপিএল বিসিসিআই অনুমোদিত, বকলমে তার কর্মকর্তারাই পরিচালনা করে আইপিএল। বিসিসিআই এর সভাপতি KN শ্রীনিবাসন, তিনি আবার চেন্নাই সুপার কিংসের মালিকও। ভারতীয় দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি, তিনি সিএসকেরও ক্যাপ্টেন। এতে অবাক হওয়ার মতো কিছু না থাকলেও অনেকেই তখন চমকে ওঠেন যখন দেখা যায় শ্রীনিবাসনের কোম্পানির ভাইস প্রেসিডেন্টও সেই ধোনি। বেটিংয়ের অভিযোগে কাঠগড়ায় চেন্নাই সুপার কিংসের সিইও গুরুনাথ মায়াপ্পান। তার বিরুদ্ধে ব্যবস্থা কে নিতে পারেন? সিএসকের মালিক নিজেই। কিন্তু কিভাবে নেবেন? সিএসকের মালিকের জামাই তো টিমের সিইও, জামাইকে কি আর শাস্তি দেওয়া যায়? গুরুনাথের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর যদি চেন্নাই টিমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয় তাহলে তা নিতে হবে আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লকে। কিন্তু বিসিসিআই এ তার বস হলেন শ্রীনিবাসন। বসের টিমের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারবেন রাজীব শুক্ল? স্বার্থের সংঘাতের তালিকাটা যে এখানেই শেষ তা নয়। কোনো কেলেঙ্কারি হলেই যখন সিবিআই তদন্তের দাবি ওঠে তখন এত বড় কেলেঙ্কারির পর আইপিএল নিয়েও সিবিআই তদন্তের দাবি উঠতে পারে। কিন্তু সিবিআইও কি নিরপেক্ষ তদন্ত করতে পারবে? কারণ রাজীব শুক্ল তো শুধু আইপিএল কর্তা নন, তিনি তো সংসদ বিষয়ক প্রতিমন্ত্রীও। তাহলে কয়লাকাণ্ডের মতো এক্ষেত্রেও সিবিআই এর ওপরে কেন্দ্রের অভ্যন্তর থেকেই চাপ আসবে না তো? তবে একটা বিষয় পরিষ্কার, আর যাই হোক আইপিএল নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে কাদা ছোঁড়াছুড়ি হবে না। রাজীব শুক্ল, অরুণ জেটলিরা এক্ষেত্রে ঐক্যবদ্ধ। শ্রীনির পাশে সবাই। মিলে সুর মেরা তুমহারা। অনেকে তাই কটাক্ষ করে বলছেন ক্রিকেট তো আর ভারতে খেলা নয়, ধর্ম। আর ধর্ম নিয়ে অধর্ম এদেশে নতুন কি? এবিপি আনন্দ। সম্ভবত তোমার কাছে আসবো, মানে এই ফার্সের পর, হ্যাঁ, মানে আমি একটা ব্যক্তিগত কথা না বলেই পারছি না, যেটা হচ্ছে যে বিরাট খামার বাড়িতে আজ সকাল থেকে মোটামুটি ভারতবর্ষের সমস্ত টিভি চ্যানেলের ক্যামেরা, সেই খামার বাড়িতে তুমি নিমন্ত্রিত হয়েছিলে শ্রীনিবাসনের বাড়িতে। তো কীরকম পরিবেশটা, কীরকম? লোকে বলছে যে তিনি যখন বিপদে পড়েন বা কোনো বিশেষ প্রার্থনা যজ্ঞ করতে হয়, আমরা গত বছর আইপিএলে মনে আছে যে যজ্ঞ করতে যে যাতে টিম জেতে, অবশ্য সেই যজ্ঞের কী ফল হয়েছিল সেটা আমরা সবাই জানি, তার কারণ চেন্নাই সুপার কিংসকে হারিয়েই KKR ট্রফি নিয়েছিল। তো যাই হোক, তো সেখানে যজ্ঞ করা হয়, কিরম পরিবেশটা, কত বড় জায়গা? টেরিফিক। মানে আমার তো ধারণা নেই যে ফার্ম হাউস ওরম হতে পারে। আমি অনেক ফার্ম হাউস জীবনে গেছি, সেটা আমার চিন্তার বাইরে। এমন একটা জায়গা থাকতে পারে আমি ভাবতে পারিনি। যাই হোক, আমার পক্ষে বাড়াবাড়ি হয়ে যাচ্ছিল। মানে অ্যাবসেন্টি ল্যান্ডলর্ডরা যেরকম ইতিহাসে চল পানসি বেলঘড়িয়া বলতো তার থেকে অনেক অনেক বড়। না, আমরা হয়তো ক্লান্ত হলে সামনে একটু তেল নিয়ে নেবো। না, আমরা হয়তো একটু ক্লান্ত হলে বা চাপে থাকলে শান্তিনিকেতন বা দীঘা যাই, আর ওখানে গিয়ে তুমি ভাববে মানে কেলেঙ্কারি কাণ্ড। যাই হোক, হ্যাঁ, তো এই আমি যে ব্যাপারটা বলার চেষ্টা করছি, বিনোদ কামলি কিন্তু একটা কথা বললো, লক্ষ্য করে দেখবে, এই স্পট ফিক্সিং তুমি যতদিন তুমি লিগালাইজ করতে চাও, ইন্ডিয়াতে করা উচিত না একদম। কেন করা উচিত না তো? তাহলে সারদা কাণ্ডের চেয়েও খারাপ অবস্থা হবে। গরিব মানুষ 10 টাকা 5 টাকা 20 টাকা দিয়ে বেট করতে আরম্ভ করবে লিগালাইজ করে দিলে, কাজ না করে, মানে কুইক আর্ন মানি বা এক্সট্রা মানি বা যা ফালতু টাকা যেরকম বলো। সুতরাং আমাদের দেশে সম্ভব না, যে দেশে 80% লোক গ্রামে থাকে সেখানে অসম্ভব লিগালাইজ করা, আমি মনে করি। এক, আর কারো অধিকার নেই ক্রিকেট খেলাটাকে এই জায়গায় পৌঁছে দেওয়া। জন আর্লার্ড, নেভিল কার্টার্স থেকে ডন ব্র্যাডম্যান যদি বেঁচে থাকতো, 3জনই আত্মহত্যা করতো, কোনো চান্সই ছিল না বাঁচার। এক, আরে খেলাটা কোনো প্লেয়াররা আসবে যাবে, ব্র্যাডম্যান টু তেন্ডুলকার, গ্রেট গেম ইজ দেয়ার। সুতরাং আজকে তুমি বলছো আইপিএল, ফার্স্ট আইপিএল থেকে আমরা বলছিলাম এই খেলাটা কিন্তু সর্বনাশ করে দিল। আমরা কয়েকজন বলছিলাম যারা একটু মানে সাদা প্যান্ট শার্ট, 3 স্লিপসে গালি, মেঘলা ওয়েদার, ক্রিকেট যা দেখতে অভ্যস্ত বা খেলতে অভ্যস্ত ছিলাম, আমাকে দুঃখ দিয়েছে। যার ব্রেন না, কিন্তু তুমি একটা দাবি কি করবে যে আইপিএল তুলে দেওয়া উচিত, তাই যদি হয় যে কোথাও দুর্নীতি হলে সেটাকে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া উচিত না, তাহলে তো আমি মাথা ধরলে মাথা কাটার কথা বলবো না, কিন্তু তাহলে তো
সংসদ আর বিধানসভাগুলো কি করবে সম্মানন্দা? মানে আমি বলছি যে দেশ তো রাজনীতিক শূন্য করে দিতে হয় প্রায়, মোটামুটি তাই হবে তো না। কিন্তু এখানে আমার সরি, মানে দুর্নীতিতে ভারতবর্ষে যদি বাছাবাছি করতে হয়, এত অবাক কেন আমি জানি না কেন। আমি বলছি যে আমরা কয়েক বছর আগে দেখেছি সেখানে তো আইপিএল এর ব্যাপার না, সেখানে টেস্ট ক্রিকেট এবং ওয়ানডে ক্রিকেটে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে মোহাম্মদ আজহারউদ্দিন এবং অজয় জাদেজা অভিযুক্ত হয়েছিল সেখানে। তারপর তারা জীবনে কি করলো, আমি সেদিন একটা আর্টিকেল পড়ছিলাম যে কেন একটা খুব একটা বড় ব্যাপার নয়, মানে এটা কোনো বড় রিস্কও নয় বা এটা খারাপ লাগা বা এতে শাস্তি হবে এই চিন্তাটা মাথায় কেন আসা উচিত না। মোহাম্মদ আজহারউদ্দিন এই ঘটনার পর ব্যান হলো, সবই হলো, কিন্তু তারপর উনি পলিটিক্স জয়েন করলেন, সাংসদ হলেন, তারপর উনি অ্যাকচুয়ালি কিন্তু দিব্যি আছেন এবং কোর্টের রায়েতে সে আবার মুক্ত হয়েছে, কোর্টের রায় থেকে সে মুক্ত হলেন। আচ্ছা, অজয় জাদেজা উনাকে প্রত্যেক সন্ধ্যাবেলা আমাকে দেখতেই হয়, আমার কোনো উপায় নেই, আমি টিভি অফ করে দিতে পারি না, কারণ তারপর খেলা শুরু হবে। কারণ কিন্তু সিনেমা করলেন অজয় জাদেজা প্রত্যেক দিন আইপিএল এর ম্যাচ শুরু হওয়াকে উনার জ্ঞান গর্ব কথা আমার শুনতে হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আমি জানি উনি তার দেশের সঙ্গে প্রতারণা করেছেন। ইটস নট আ ফ্র্যাঞ্চাইজ, ইটস নট আইপিএল, ইট ইজ ইন্টারন্যাশনাল টেস্ট ক্রিকেট, ইন্টারন্যাশনাল ওয়ানডে ক্রিকেট। তো সেই ক্ষেত্রে সম্বন্ধে তুমি তাহলে টেস্ট আজহারউদ্দিন এবং অজয় এই ঘটনাটা ঘটা তখন মানে কোইন্সিডেন্টলি আই ওয়াজ সিলেক্টর ইন্ডিয়ান ক্রিকেট টিম। আমি খুব কাছ থেকে দেখেছি, সে ব্যাপারে আমি যাচ্ছি না। যে কথা খুব ভালো পয়েন্ট, অজয় যারা যা কনভিক্টেড হওয়ার পরেও বহাল তবিয়তে কমেন্ট্রি করছে, মানে টিভি কমেন্ট্রি করছে। আজহারউদ্দিন বিকেমের সাংসদ। এদেশে সব সম্ভব সুমন, কিচ্ছু করার নেই। তুমি আইন করবে, আইন করে কিছু করা যাবে না যতদিন পর্যন্ত। আমি একটা আমি যদি এইভাবে দেখি যে আজহারউদ্দিন এই যে তার কীর্তিময় ব্যাকগ্রাউন্ড, এই পুরনো কীর্তিগুলো একমাত্র রাজনীতিতে ঢুকলেই, সংসদে ঢুকলেই সেটা জাস্টিফাইড হবে। মানে এইরকম একজন উজ্জ্বল তারকা দুর্নীতির সংসদ ছাড়া কোথায় থাকবে? যে দেশে 400 না 500 সাংসদের মধ্যে 300 জন করাপ্টেড, তুমি কি করতে পারো? অভাগা দেশে রইবে কি? কিছু করার নেই, এখানে কিছু করার নেই। আমি জেনে শুনে তো হচ্ছে, জেনে শুনে হচ্ছে, আর সেটার সলিউশন নিশ্চয়ই টেস্ট ক্রিকেট তুলে দেওয়া। এবার যদি আজহারউদ্দিন আবার চুরি করতে গিয়ে ধরা পড়ে, ক্লাসিক্যাল মিউজিক বন্ধ করতে, মিউজিক উঠে গেল। আমি যে কথা বলার চেষ্টা করছি, আমার আইপিএল কোনো আপত্তি নেই, আমি সেরকম মানে সেকেলে বা গোড়ামি কথা বলছি না। আইপিএল এর প্যাকেজ, আইপিএলটা কিচ্ছু কেন না। আইপিএলটা হচ্ছে লাইট হিন্দি মুভি। সিনেমাটা দেখলে, হল থেকে বেরোলে, রাস্তাটা ক্রস করলে, গল্পটাই ভুলে গেলে। আইপিএল একটা ভালো ক্রিকেট শট, এক্সের ফিল্ডিং, বোলার আউটসুইং বল করাটা আউটার রাইট লেগে যায়, মানে ক্রিকেট টেকনিক্যাল ব্যাপারটা নয়। আমরা ক্লাব হাউসে দেখেছি প্রচুর দর্শক। একটা কথা মানতে হবে, আইপিএল এর দর্শক কিন্তু আলাদা, টেস্ট ক্রিকেট দর্শক কিন্তু আলাদা। ক্লাব হাউসে গেলে বুঝতে পারো, একদম প্রচুর দর্শক স্টিফ নেক হয়ে গেছে। কেন? শাহরুখ খান ডান দিকে দিয়ে খেলা হচ্ছে, এরকম করে 8 ওভার হয়ে গেছে, দাদা 8 ওভার হয়ে গেল, ঘুরিয়ে দিল, জানে না কি ব্যাট করছে। সো এটা এই পর্যায়ে নিয়ে গেছে খেলাটাকে। আমার যারা ব্যক্তিগতভাবে আমার মানে অনুরোধ বোর্ডের কাছে, বা অনুরোধ আমি করলে কিছু হবে না হয়তো, যেটা মানে করা উচিত ফর দ্য টাইম বিং, বিশ্বরূপ জানি না একমত হবে কিনা, ফর দ্য টাইম বিং স্টপ আইপিএল। 3-4 বছর 5 বছর সেটেল করতে দাও, 10 বছরের জন্য কন্ট্রাক্ট করো। বাড়িতে কন্ট্রাক্ট তো আছে, কন্ট্রাক্ট এটা করো না, এটা আমরা সন্ধ্যাবেলা কি করব? সন্ধ্যাবেলা কি হবে মানে বন্ধ করতে দেখো না, আমার সেই পুরনো লজিক যে যদি দুর্নীতির জন্য কিছু বন্ধ করতে হয় বা কারো চাকরি যায়, তাহলে রাজনীতিবিদরা দেশে থাকবেন না, যার ফলে দুর্নীতির কারণে কিছু বন্ধ করার ঝুঁকিটা ওনারা নেবেন না। সেই আগাছাগুলো যদি আমি বলছি 10% এন্টারটেইনমেন্ট থাক, 90% ক্রিকেটটা থাক। আমি কথাটাই বলছি, আমরা একটা কথা বলেছি, শুধু ড্রেসিং রুমে মোবাইল অ্যালাউড না করে দিলাম, করাপশন স্টপ হয়ে গেল, ইম্পসিবল। 300 খেলোয়াড়ের মধ্যে আপনার 300 খেলোয়াড়ের মধ্যে 10টা খেলোয়াড় করাপ্টেড, তো ওতে তার জন্য আপনি একটা জিনিস বন্ধ করে দেবেন, সেটা কিন্তু আজকে আইপিএল ক্রিকেট আসাতে এ কথা ঠিক যে টেস্ট ক্রিকেট আর আইপিএল এক নয়, কিন্তু আইপিএল একটা বিনোদন এবং ক্রিকেট, এবং সেটা কিন্তু একটা মাত্রা পেয়েছে। এই মাত্রাটা যে জায়গায় গিয়ে করাপশনটা আসছে, সেই জায়গাটাকে আমাদের ধরতে হবে। এই যে আজ কথা হচ্ছে, এই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না, কিন্তু আমি বলছি যে 6 বছর পর বিশ্বরূপদা কেন ভাবতে হচ্ছে যে ধরতে হবে? উপমহাদেশে কোনো জিনিসে বিগ মানি,
বিগ এন্টারটেনমেন্ট থাকলে বিগ করাপশন থাকবে, এটা তো স্ট্যান্ডার্ড রুল। সর্ববিদিত রুল। সেখানে কেন শুরু থেকে, বিশেষ করে শুরুর বছরগুলোতে ললিত মোদি তাকে ভিলেন বানিয়ে, তিনি ভিলেন হতেই পারেন, কিন্তু আমার বক্তব্য অ্যাজ ইফ সরিয়ে দিয়ে হলো যে এবার পুরোটা মানে একেবারে হ্যাঁ পুণ্যতয়া গঙ্গার ধারা বই। তোমাকে আমি ধরিয়ে দিই ললিত মোদির ব্যাপারটা। যখন আইপিএল শুরু হওয়ার আগে আইসিএল স্টার্ট হয়, ইন্ডিয়ান ক্রিকেট লিগ, একদম বিদ্রোহী ইন্ডিয়ান ক্রিকেট লিগ না হলে আইপিএল হয় না। ললিত মোদি তখন অ্যাসপায়ারিং টু বিকাম এ বোর্ড প্রেসিডেন্ট, ঠিক আছে, সেন্ট্রাল জোন থেকে আসার কথা। ওকে এই শ্রীনিবাসনরা ওকে আটকানোর জন্য একটা আইপিএল করে দেয়, ওরা ভেবেছে ফ্লপ হবে, তখন ভেবেছে ফ্লপ হতে পারে, এটা পাবলিক খাবে না, তখন ললিত মোদিকে দিয়ে দেয় টাকা ফাঁকা নিয়ে পালিয়ে যাক। ও মানটা হিট করে দিয়েছে, হিট করে দেওয়াতে তারপর করাপশনে পড়ে গেল কত হাজার কোটি টাকা। ও কিন্তু এখন পর্যন্ত কিছু সাসপেন্ডেড হয়েছে, কিচ্ছু হয়নি, কিন্তু আমেরিকা বা ইংল্যান্ডে খুব ভালো আছে, রোজ টুইট করে, রোজ টুইট করে, খুব ভালো। আইপিএল এর অনেক হয়তো খামতি আছে। আইপিএল আমাদেরকে একটা জিনিস দিয়েছে, এই প্রথম আমরা বিদেশি ক্রিকেটারদেরকে শত্রু ছাড়া বন্ধুও ভাবতে পারছি। না আমি রাহুল, জ্যাক কালিস যে আমার জন্য খেলছে, এটা দারুণ লাগছে। না না, একটা করে আইপিএল প্লাস পয়েন্ট কিন্তু আছে অনেকগুলো। ফার্স্ট থিং, ধরো আমি জুনিয়র প্লেয়ার, আন্ডার-19 ইন্ডিয়া প্লেয়ার, আই এম শেয়ারিং দ্য ডেস্ক উইথ রিকি পন্টিং। রিকি পন্টিং কি বলছে, ইটস এ টেরিফিক, মানে ফিল্ডিংটা বলো, ফিল্ডিং ক্যাচিং এর স্ট্যান্ডার্ড। আজকে অশোক ডিন্ডা কোনোদিনও আইপিএল বা ইন্ডিয়া খেলতে পারে না। ওকে নেটে ডাকা হয়েছিল, বল কর, ফার্স্ট আইপিএল এ বলে বল কর ডিন্ডা, বল কর। রিকি পন্টিং ব্যাট করছিল, বলে ছেলেটাকে জোরে জোরে বল করছো তো, বলে কিপ হিম ইন দ্য কেকেআর। এই যে ব্রেক, এরকম ব্রেক। হ্যাঁ সম্বন্ধ, কিন্তু এর সঙ্গে এই ব্রেকের সঙ্গে পাশাপাশি আরেকটা অভিযোগ একেবারে একই স্তরে রাখা যায়, সেটা হচ্ছে আইপিএল মানেই প্রাপ্যের অতিরিক্ত, যোগ্যতার অতিরিক্ত অর্থ, এবং সেই অর্থ কালে কালে বা অন্য ফর্মে দুর্নীতিও আনছে। যার 20 টাকা যোগ্যতা, তাকে যদি 20 কোটি দাও তাহলে যা হয় আর। আমি এবার তো অকশন হবে, 3 বছর হয়ে গেল, আমি তো এটাই লাখের ব্যাপার। ইউসুফ পাঠান 9 crores পার ইয়ার, 327 কোটি টাকা, যে লোকটা ইন্ডিয়া এখন রেগুলার টিমে খেলে না। ইন্ডিয়া রেগুলার টিমে খেলে, সে আইপিএল খেলতে পারছে না। মোহাম্মদ শামি, বালাজি খেলছে, যা সিধা ফান। ক্রিকেটটা কোন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। গৌতম গম্ভীর, অল রেসপেক্ট, 11 কোটি টাকা, 33 কোটি টাকা 3 বছরে, বাকি টাকা ছেড়ে দাও, ছেড়ে দাও। সুতরাং এই যে টাকাটা, হয়তো গৌতম গম্ভীরের এটা নষ্ট হবে না, ওর ফোকাস ঠিক আছে, আমি মনে করি। ইউসুফ পাঠান লস্ট হিজ গেম। তোমার মনে হয় না এই যে ধরো গুরুনাথ মারাপ্পান, একে যদি অকশনে তোলা যায় তাহলে যে কোনো রাজনৈতিক দল লুফে নেবেন? হ্যাঁ, এটা ভালো। কিছু লোক কিন্তু চুরি করে বিখ্যাত হয়ে গেল। হ্যাঁ, বিন্দু তুই কে? আমি তো তাই বলছি, বিন্দুর আগে মানে অভিনেতা শব্দটা আমরা আমার এই তদন্ত এবং পুলিশি তদন্ত নিয়ে স্পেসিফিক্যালি সন্ধিদার কাছে একটা প্রশ্ন আছে, কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে। বিরতিতে যেতে যেতে দেখে নেব এই যে শব্দগুলো আসছে বেটিং সংক্রান্ত, এর প্রক্রিয়াটা ঠিক কি, কিভাবে বেটিং হয় ভারতবর্ষে। তারপর ছোট্ট বিরতি, তারপর ফিরবো আবার অতিথিদের কাছে, এবং এখানে স্টুডিওতে যারা অতিথি আছে তাদের প্রশ্নেও ফিরবো। সঙ্গে থাকুন। আইপিএলে ফিক্সিং কেলেঙ্কারি, ক্রিকেটকে ঘিরে জুয়া, প্রতি মুহূর্তে দর পাল্টাচ্ছে। কেউ এক রাতে রাজা হয়ে যাচ্ছেন, কেউ সর্বস্ব খুইয়ে হচ্ছেন নিঃস্ব। ক্রিকেটে ফিক্সিং মূলত দুরকম, ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিং। পুলিশ সূত্রে খবর, ম্যাচ ফিক্সিং এর এখন তেমন চল নেই। জনপ্রিয়তার শীর্ষে স্পট ফিক্সিং, প্রতি পলে জুয়া। সাপ লুডোর 22 গজ, সিঁড়ির মুখে পড়লে চরচর করে লাভের পাহাড়ে, আর সাপের মুখে পড়লে একেবারে পতন। পুলিশ সূত্রে খবর, স্পট ফিক্সিং চক্রের জাল ছড়িয়ে দেশ বিদেশে। ভারতের বিভিন্ন শহরে রয়েছেন বুকিরা, এরাই বলে দেন বুকিং এর রেট। বুকির মোবাইলে নির্দিষ্ট কিছু ফোন নম্বর সেভ করা থাকে, বুক করতে হলে ওইসব নম্বর থেকে ফোন করেই বুক করতে হবে। নতুন কেউ বুক করতে চাইলে তার নম্বর থেকে ফোন করে দিলে চলবে না। বুকির মোবাইলে সেভ করা রয়েছে এমন কোনো নম্বর থেকেই প্রথম দিন বুক করতে হবে। তারপর একবার জুয়া খেলা ও টাকা লেনদেন হয়ে গেলে তার নম্বরটিও বুকি তার মোবাইলে সেভ করে নেবেন। এভাবেই জুয়ার জাল ছড়ায়। টসে কে জিতবে, কারা প্রথমে ব্যাট করবে, কোনো প্লেয়ার হাফ সেঞ্চুরি বা সেঞ্চুরি করতে পারবেন কিনা, করলে কোন হাতে ব্যাট তুলবেন, এরকম নানা বিষয় হয় ফিক্সিং। আর সেই ফিক্সিং ঘিরে বেটিং বা জুয়া চলতেই থাকে। ম্যাচ যেরকম ভাবে এগোয় সেরকম ভাবে আরও নানা বিষয় যোগ হয়। অমুক বোলার তৃতীয় ওভারে 15-র বেশি রান দেবেন, কিংবা তমুক ব্যাটসম্যান 20তম ওভারের শেষ বলে এত রান করবেন। এরকম নানা বিষয় চলতে থাকে জুয়া। কেউ বললেন এই বলে ওই ব্যাটসম্যান 6 মারতে পারবেন না, বুকি বলে দিলেন 6 মারলে রেট 1 টাকা, না মারলে 30 পয়সা।
অর্থাৎ 6 মারবে বলে কেউ যদি 1 টাকা লাগান এবং সত্যি ব্যাটসম্যান 6 মারেন তবে তিনি 2 টাকা ফেরত পাবেন, কিংবা 1 লক্ষ লাগালে 2 লক্ষ। আর তেমনটা না হলে 1 লক্ষ টাকা চলে। বুকিকে ফোনে বলে দিতে হয় এত টাকা লাগালাম, মুখের কথা, কোনো কাগজপত্রের ব্যাপার নেই, পুরোটাই চলে বিশ্বাসের ওপর। জিতলে যত টাকা পাওয়ার সেটা ম্যাচ শেষের 2-1 দিনের মধ্যে যিনি জুয়া খেলেছিলেন তার হাতে তুলে দেওয়া হয়। বুকিরা ফোন করে বলে দেন অমুক জায়গায় গিয়ে 5টি 10 টাকার নোট দেখাবেন, আপনার টাকা নিয়ে নেবেন, বা এরকম ধরনের অন্য কোনো সাংকেতিক বার্তা থাকে। পুলিশ সূত্রে খবর, দেশের মধ্যে ক্রিকেট জুয়া চক্রটি মূলত মুম্বাই জয়পুর থেকে চলে। তাদের সঙ্গে আবার যোগ রয়েছে দুবাই ইংল্যান্ডের। আইপিএল ফিক্সিং কাণ্ডে নাম উঠেছে ডি কোম্পানির, কিন্তু চক্রের মাথাটা কে বা কারা? কারা ঠিক করে রেট? দাউদ, আনিস ইব্রাহিম, ছোটা সাকিল? এ নিয়ে ধোঁয়াশা রয়েছে। পুলিশ সূত্রে খবর, বেটিং চক্রের মাথায় কে তা কেউই ঠিক মতো জানেন না, কেউই কাউকে চেনেন না, কেউই সামনে আসেন না, শুধু ফোনেই জুয়া। পুলিশের দাবি, জুয়ার ফল কি হবে তা ঠিক করতে অনেক সময় কাজে লাগানো হয় ক্রিকেটার, আম্পায়ার বা অন্য প্রভাবশালী কর্তাদের। টোপ দেওয়া হয় কোটি কোটি টাকার। এভাবেই চলে ক্রিকেট ঘিরে জুয়া। এবিপি আনন্দ। চেন্নাই সুপার কিংস, শোনা যাচ্ছে যে এই দুর্নীতি নিয়ে অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে তাদের লাইসেন্স বাতিল হতে পারে। সত্যি কি তাই? দেখব। আগামী বছর থেকে কি আর খেলতে দেখা যাবে চেন্নাই সুপার কিংসকে? আইপিএল কমিশনের নিয়ম অনুযায়ী ঘোর বিপদের মধ্যে ধোনির দল। বিসিসিআই এর সঙ্গে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির চুক্তি, আর এই চুক্তির 11-3 ধারার সি উপধারা অনুযায়ী চেন্নাই সুপার কিংসের চুক্তি বাতিল হতে পারে যদি গুরুনাথ মায়াপ্পান দোষী সাব্যস্ত হন। চুক্তিতে স্পষ্ট লেখা রয়েছে, কোনো ফ্র্যাঞ্চাইজির মালিক অথবা ম্যানেজমেন্টের কেউ যদি এমন কিছু করেন যাতে আইপিএল, বিসিসিআই অথবা ক্রিকেটের সরাসরি ক্ষতি হয়, তাহলে সেই দলের চুক্তি বাতিল হবে। এক্ষেত্রে যদি মায়াপ্পানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয় তাহলে খেলার অধিকারী কেড়ে নেওয়া হতে পারে চেন্নাই সুপার কিংসের। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে বিতর্ক আরও উস্কে দিয়েছেন ললিত মোদি। সব মিলে চাপ বাড়ছে চেন্নাইয়ের ওপর। ফাইনাল ম্যাচে খেলতে নামার আগে কলকাতায় পা রাখা সিএসকের ক্রিকেটারদের শরীরী ভাষায় বলে দিচ্ছিল কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে ধোনির দল। রবিবার ফাইনাল ম্যাচে কি আদৌ সেই চাপ কাটিয়ে উঠতে পারবে দুবারের চ্যাম্পিয়নরা? কাজটা কিন্তু খুব কঠিন বলেই মনে হচ্ছে। এবিপি আনন্দ। সন্দীপদা, আপনার কাছে আসবো। কালকেই দেখছিলাম এর থেকে বড় তামাশা পুলিশি তদন্ত নিয়ে, আমি জানি না ভারতবর্ষের সাম্প্রতিক অতীতে হয়েছে কিনা, যে এই গুরুর কাছে তার বাড়িতে যখন পৌঁছেছে এবং মোবাইলে যোগাযোগ করেছে, সে বলেছে ম্যাচ আছে, ম্যাচের পর আপনাদের সঙ্গে সহযোগিতা করব। এবং কার্যত 3 ঘন্টা ধরে বিভ্রান্তির মধ্যে মুম্বাই পুলিশ, আমার সারদা কান্ডে যে অফিসাররা তদন্ত করছেন এবং শাসক দলের কোনো লিঙ্ক শোনা যাচ্ছে যে এরকম যদি কেউ অভিযুক্তরা সুদীপ্ত সেন বলে দেন তাকে তাড়াতাড়ি চাপা দেওয়ার জন্য যে বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে, প্রায় সেরকম ঘটনা আরও অনেক বড় স্কেলে, জাতীয় স্তরে অবশ্যই, কিন্তু প্রায় সেই রকম একটা ঘটনা যে তারা ভেবে উঠতে পারছে না যে আগে গ্রেফতার করা যায়। আমি দেখছিলাম একটি জাতীয় সংবাদ মাধ্যমে কিরণ বেদি বলছেন যে যদি তথ্য প্রমাণ সলিড থাকে পরে গ্রেফতার করলেও একই ব্যাপার। কিন্তু ইস্যুটা তা নয়। ইস্যু হচ্ছে একজন অভিযুক্ত যাকে পুলিশ খুঁজছে, তার কানেকশানের জোরে এই ঔদ্ধত্য ভারতবর্ষে হতে পারে যে সে পুলিশকে বলে যে আমাদের ম্যাচ আছে ভাই, ম্যাচটা হোক, তারপর আমি জেরার জন্য আসবো। কি সম্ভব? কি তামাশা? আমাদের দেশে এটাই স্বাভাবিক। বিশ্ববাবু আছেন, একটু আগে বলছিলেন আইনটাকে শক্ত করার কথা, এটা একেবারেই কথার কথা। কারণ ভারতবর্ষে এই নতুন আইন করা, বা সৃজিতবাবু বেটিংয়ের কথা বলছিলেন, এটা লিগালাইজ করলে ভালো হয়, ইউরোপে হয়, সেখানে বেটিংটাকে লিগালাইজ করে ওরা যেটা করেন, কারণ ওখানে জেনারেল আইনের পরিকাঠামোটা শক্ত। প্রতিদিনের জীবনে রাজনীতির ক্ষমতাবান লোকেরা এবং অর্থবান লোকেরা আইনটাকে ভাঙাটা প্রতিদিনের জীবনে করে এটা যে স্বাভাবিক বলে একটি পরিস্থিতি যেটা তৈরি মানে এখানে করে, যে বিশ্বে যেখানে ওই বেটিং টেটিং বা আইন সম্মত সেখানে কিন্তু ওরকম নয় এখানে। এবং সত্যি আমি যোগ করে যে বলা হচ্ছিল যে যদি 24 ঘন্টাও সময় পান, 48 ঘন্টা পেলে তো কথাই নেই, তার ভেতর শ্রীনিবাসন দিল্লি ধরে এবং ক্ষমতাবানদের ধরে ম্যানেজ করে নেবে। এবং সময়টা ওর ছেলে নিয়েছেন একেবারেই কোনো রাজনৈতিক মহলে গিয়ে
কোন একটা কারচুপি করে রাজনৈতিক কোনো যে বিভিন্ন দল বিভিন্ন সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে কোন দলের সাপোর্ট নিয়ে আমাদের কেন্দ্রের ক্ষমতা বা অন্য কোথাও পাওয়া যায়, সুতরাং সেটার জন্য করে কোথাও একটা সেটেল করবেন, এটা তো প্রতিদিনের জীবনে সবার অভিজ্ঞতা। আমি বলছি ভারতবর্ষের সব থেকে দুঃখের জায়গা সেটাই। আমি ছাত্রছাত্রীর আচরণে একটা কথা বলি, এই পুলিশের যে ঠিকমতো কাজ করে না, পুলিশের মধ্যে দুর্নীতি, তারা জনমুখী নয়, এটা নিয়ে ভারতবর্ষে কয়েকবার এই 1977 সাল থেকে কয়েকটা ন্যাশনাল পুলিশ কমিশন হয়েছিল এবং 78 সালে একটা অনেক দিন বেশ কিছু বিশিষ্ট মানুষ প্রায় 4 বছর ধরে চেষ্টা করে অনেক রেকমেন্ডেশন করেন এবং এই 3টে মেজর কমিশন পরে আরেকটি হয়। সবাইকার একটা কমন যে একটি রেকমেন্ডেশন ছিল যে পুলিশ অবশ্যই শাসক রাজনৈতিক দলের কাছে শুধু অনুগত থাকবে না, ওরা আনসারেবল হবে একটি কমিটির কাছে, যেখানে আমাদের যেটা শাসক দলের যিনি প্রধান তিনি থাকবেন, বিরোধী দলের প্রধান তিনি থাকবেন এবং এলাকার অরাজনৈতিক বিশিষ্ট কয়েকজন মানুষ থাকবেন সেটার মেম্বার, যাদের কাছে তারা তাদের কাজের জবাবদিহি করবেন। সবদিকে দুঃখের হচ্ছে সবকটা রাজনৈতিক দল, যে বিজেপি থেকে সিপিএম, কংগ্রেস তো বটেই, একসঙ্গে এক মঞ্চে দাঁড়িয়ে আপত্তি করে, কারণ ওরা যখনই বিরোধী দলে যায় সমস্ত গুণগুলো তখন দেখা যায় ওদের মধ্যে দেখা যায়, আর বাকি সময়টা সুপ্ত থাকে। এই পুলিশ কিন্তু আমাদের রাজ্যে অন্তত এইটা হলেও আরেকটা সমস্যা হতো, আমাদের রাজ্যে বিশিষ্ট মানুষরা সাধারণতভাবে অরাজনৈতিক নন, মানে ব্যাপারটা এরকম হয়ে গেছে। বিশিষ্ট মানে ঠিক না, যে রাজনীতি এটা এক ধরনের মানসিকতা। আমাদের এই ধরনের যে সিবিআই মতো একটা এই যে এটা নামকরা প্রতিষ্ঠানগুলো কিভাবে এরা মানে করে তাদের কাজ, এই তো আমার তো এই বর্তমান যিনি সিবিআই এর যিনি ডিরেক্টর খুব ইন্টারেস্টিং লোক, এই ভদ্রলোক মানে যেমন ওদের কথায় যা করা, যেমন ওই আমার মানে আইনমন্ত্রীর কথায় সমস্ত পার্টি দিলেন, যেই সুপ্রিম কোর্টে বলা উঠবে হ্যাঁ আমরা বলেছেন বলে পার্টি দিয়েছে। এটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছে, এটা খুব একটা এবং এটা যে এটা যেখানে প্রধানমন্ত্রীর নামও যেখানে জড়িত, সেখানে কিন্তু এটা হয়ে যাওয়ার পরে তারপর তো এত কিন্তু এটা নিয়মিত কাজের মধ্যে পড়ে এবং এই সিবিআইকে কাজে লাগিয়ে করানো, যে কারণে সবকটা প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে কিন্তু এক কারণে, মানুষের অসহায় একই কারণে। এই যে নতুন আইন, এই যে এতকাল আগে এই যে 1999 সাল থেকে এনকোয়ারি হচ্ছে, হ্যান্ডশিকরো নিয়ে সে বছর ধরা পড়ে, 2004 পর হয়। তারপরে যেটা আগেও আলোচনা হলো মোহাম্মদ আজহারউদ্দিন, তিনি যেটা সৃজিত বলে গেলেন, তিনি ওই দেশের নিজের টিমটাকে হারিয়েছিলেন, সেটা প্রমাণিত, ক্রিমিনাল কেস তখন হয়নি। মিস্টার মাধবন বলে একজন জয়েন্ট ডিরেক্টর ছিলেন সিবিআই, তিনি তখন তদন্ত করেন। একেবারে আমি সন্ধিদা এখানে যোগ করব, হ্যান্ডশিকরো নিয়ে যে ঘটনাটার কথা সন্ধিদা বললেন, আমরা দ্রুত একবার দেখে নিই কি হয়েছিল ঘটনাটা এবং তারপর অবশ্যই মাধবনের কথায় আসবো। তার কারণ এই মুহূর্তে এই কেলেঙ্কারিতেও তার কথা উঠে এসেছে যে তাকে তদন্তে লাগানো যেত, কিন্তু শেষ পর্যন্ত লাগানো হলো না কোনো বিশেষ উদ্দেশ্যে। দেখব হ্যান্ডশিকরো নিয়ে যে ঘটনার কথা সন্ধিদা উল্লেখ করলেন, কি হয়েছিল সেই ঘটনা। কখনো 4-6-এর বন্যা, কখনো দুরন্ত ইয়র্কারে ছিটকে দেওয়া মিডল স্ট্যাম্প, নান্দনিকতা, রণকৌশল আর উত্তেজনার মধ্যে কখন যে নিজেই স্ট্যাম্প হয়ে গেছে জেন্টলম্যানস গেম। 2000 সাল, কলঙ্কের ইতিহাসের সেই শুরু। ফোনে আড়ি পেতে ভারতীয় বুকির সঙ্গে এক ক্রিকেটারের কথোপকথনের রেকর্ডিং হাতে আসে দিল্লি পুলিশের। ফোনের একদিকে পুলিশের কালো তালিকায় থাকা সঞ্জয় নামে সেই বুকি, আর ফোনের ওপারে এককালের আপাতমস্তক সুভদ্র ক্রিকেটারের বিজ্ঞাপন, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হ্যান্ডশিকরো নিয়ে। কি কথাবার্তা হয়েছিল দুজনের মধ্যে? তুমি কি লন্ডনে ফিরেছ? হ্যাঁ, আজ একবার পিচটা দেখে এলাম, এতে ভালো টার্নিং আছে। ভালো টার্নিং আছে? কে কে খেলছে? টাইডম, বোয়ে, গিবস আর আমি। আর কেউ? না, আমার পক্ষে আর কাউকে নেওয়া সম্ভব নয়। হাতে শুধু 4 জন? ক্লুজনার? না, অসম্ভব। আগামীকাল তোমার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। ঠিক আছে, গিবস উইলিয়ামসদের সঙ্গে আমি কথা বলেছি, সব ঠিক আছে। গিবসের জন্য কত রান? 20 কম। পরিকল্পনা অনুযায়ী ওরা তাহলে অন্তত 250 রান তুলবে। হ্যাঁ, প্রত্যেকে কিন্তু 25 করে চায়। রুদ্ধশ্বাস উদ্ঘাটন, থমকে যাওয়া ক্রিকেটের হৃৎপিণ্ড, বেটিং চক্রে যুক্ত হ্যান্ডশিকরো নিয়ে। সেই অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গেই ক্রিকেট থেকে আজীবন নির্বাসনে পাঠানো হয় ক্রোনিয়েকে। ব্যাটিং ফিল্ডিংকে প্রায় শৈলীর পর্যায়ে তুলে নিয়ে গিয়েছিলেন। তার কবজির মোচরের আড়াল থেকে বেরিয়ে এলো গোপন গূঢ়তত্ত্ব। শেষ পর্যন্ত ম্যাচ ফিক্সিং কাণ্ডে নাম জড়ায় ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের। অভিযোগ ওঠে আজহারের সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের যোগাযোগ ছিল, আর এই যোগসূত্র তৈরিতে সেতুর কাজ করেছিলেন বলিউডের প্রাক্তন অভিনেত্রী তথা আজহারের স্ত্রী সঙ্গীতা বিজলানি। ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচ ফিক্সিং কাণ্ডে জড়িত থাকার অভিযোগে আজহারকে সারা জীবনের জন্য বহিষ্কার করে বোর্ড। পিচ আর আবহাওয়া সম্পর্কে আগাম তথ্য দিয়ে রোষের মুখে পড়েছিলেন শেনওয়ার্ন থেকে মার্কওয়া।
2010-এ একটি সংবাদ মাধ্যমে স্টিং অপারেশনে ফের নির্মম সত্য। বুকি মজাহার মসজিদের সঙ্গে ফিক্সিং করার অভিযোগ ওঠে মোহাম্মদ আসিফ, মোহাম্মদ আমের আর সলমান বাটির বিরুদ্ধে। ক্রিকেট থেকে নির্বাসিত হন তারাও। এবিপি আনন্দ। সন্দীপ, আপনি মাধবনের কথা বলছিলেন, আজহারউদ্দিনের বিরুদ্ধে তদন্ত করে তাকে দোষী বলেছিলেন, তাকে এই কাণ্ডে ব্যবহার করা হলো না। অনেকেই বলছেন যে তিনি তদন্ত করতে তৈরি ছিলেন, তা সত্ত্বেও তাকে অ্যাভয়েড করা হলো, যে কেঁচো খুঁড়তে আবার কেউটে বের করে ফেলল। একেবারে তাই। উনি খুব ব্যক্তিত্ব সম্পন্ন শক্ত অফিসার, ওর মূল্যবোধ খুব স্ট্রং, কখনো কম্প্রোমাইজ করতেন না। ঠিক যে কারণে আমাদের বিনোদ রায়, যিনি অডিটর অ্যান্ড কম্পিউটার জেনারেল ছিলেন, রিমার্কেবল অফিসার, আইএস অফিসার, কিন্তু সন্দীপ, আমি দর্শকদের বলতে চাইবো যে মায়াপ্পানকে নিয়ে এই মুহূর্তে মুম্বাই পুলিশ মুম্বাই এয়ারপোর্টে থেকে বেরোলো। এই মুহূর্তে লাইভ, একেবারে লাইভ সেই ছবি দেখতে পাচ্ছেন এবিপি আনন্দের পর্দায়। দেখতে পাচ্ছেন মুম্বাই এয়ারপোর্ট থেকে মায়াপ্পানকে নিয়ে মুম্বাই পুলিশ এই মুহূর্তে বেরোচ্ছে মুম্বাই এয়ারপোর্ট থেকে, যে গাড়িটা দেখা যাচ্ছে। হ্যাঁ সন্দীপ, যেটা বলছি মাধবন, এবং একেবারে এটাকে হিসেব করে এমন লোককে গুরুত্বপূর্ণ জায়গায় আনা হয় তারা যেন রাজনৈতিক ক্ষমতায় যারা আছেন তাদের কথা শুনে চলেন। এই যে বিনোদ রায়, যিনি অডিটর কম্পিউটার জেনারেল ছিলেন, যিনি ওই কয়লা যে আমাদের অ্যালটমেন্ট করা হয়েছিল সে ব্যাপারে খুব কড়া করে উনি ধরেছিলেন, সেখানে অনেক জটিলতা হলো, প্রধানমন্ত্রীর দপ্তর কথা বলা হলো, এরপরে যে করা হলো এমন ভেবে চিন্তা করা আগে থেকে বলা ঠিক নয়। আমরা খবর কাগজে আমরা সবাই হয়তো দেখেছেন, যাকে যাই প্লায়েবল হবে, মোটামুটি কথা শুনে চলবে, বিপদ আনবে না, যে কারণে ঠিক একই কারণ এই আমাদের এই পুরো জগৎটা ভারতবর্ষ সব থেকে দুঃখ, এবং এটা কিন্তু প্রতিদিনের জীবনে মানুষকে কিন্তু ছোঁবে। এখানে যে কোনো জটিলতার মধ্যে দেখা যাবে যে তার কারণ হচ্ছে ঠিক মতো একটি পরিবেশ না থাকা, যেখানে যারা কাজ করবেন, কর্ম করবেন, শিল্প করবেন, ব্যবসা করবেন, প্রত্যেকটা জায়গাতে এই 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 দুর্নীতির সঙ্গে আপোষ না করলে কিন্তু করাটা ভীষণ শক্ত। মানে ওই বাবুরাম সাপুরের মতো, যে এরাম সাপি চাই, যে মারে না কো ঢুসঢাস করে না কো ফোসফাস, সেই সব জানতো গোটা দুনিয়া। আমাদের এখানকার যে তদন্ত, যে এই চিট ফান্ডের তদন্ত আপনারা দেখছেন, যারা খুব যেমন এই যে এই মানে আমাদের ক্রিকেটের ব্যাপারে আমাদের এনফোর্সমেন্ট ডিরেক্টর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তারা বলেছেন যে এই চিটিংটা যে শুধু ওই যে যার দলকে, যে আইপিএল এর টিমটাকে চিট করা না, এটা সমস্ত ভিউয়ারকে চিট করা, এটা একেবারেই তাই, যেটা আমরা আলোচনা করছিলাম। সেটার জন্য স্পেসিফিক আইন আছে, মানি লন্ডারিং আইন আছে, তাতে যারা যুক্ত প্রত্যেক সম্পত্তি অ্যাটাচ করা যায়, মানে বাজেয়াপ্ত করা যায়। এটা কিন্তু চিট ফান্ডে যারা আছে এবং যার সঙ্গে যারা যুক্ত, প্রশাসনের এককালীন ঊর্ধ্বতন যারা অফিসার এবং রাজনীতির লোকেরা, তাদের কিন্তু কো অ্যাকিউজ করে প্রপার্টি অ্যাটাচ করা যায়, প্রভিশন আছে। কিন্তু আইন থাকলে যদি ওকে প্রয়োগ করতে না দেয়, আইনগুলোকে যদি ক্রমাগত কম্প্রোমাইজ করানো হয়, যত ক্ষমতা সম্পন্ন লোক আর যে কোনো অশুভ কিছুর পেছনে খুঁজে দেখা যাবে রাজনীতির লোকরা থাকবেই। এই ধরুন এটাতে আইপিএল এর চেয়ারম্যান অবশ্যই রাজনীতির লোক, যেটা এতক্ষণ সব আলোচনা করছিলেন। অসুবিধাটা আমাদের সেখানেই, রাজনীতির মধ্যেও যারা ভালো মানুষ তারা কোণঠাসা হয়ে যান। জানার, দিল্লি পুলিশ তো প্রথম তদন্ত আরম্ভ করে বিষয়টা আলোয় আনে, তারপরে হঠাৎ মুম্বাই পুলিশ কেন ঝাঁপিয়ে পড়লো? দিল্লি মুম্বাই দুটো পুলিশের, না যেটা আপনার প্রশ্ন আগে উত্তর দিই আমি, আপনি যেটা আগে বলছেন, আপনাদের যেটা ওই অ্যান্টি করাপশন ইউনিটগুলো খুব একটা করতে পারে না, কারণ এটা ধরতে হলে পুরোপুরি ওই মোবাইলগুলোকে মনিটরিং করতে হয়। অনেকে বলছে, আমি জানি না এটা আপনি কতটা সত্যি বলতে পারবেন, যে দিল্লি আর মুম্বাই দুটোই কংগ্রেস গভর্নমেন্ট, এই 2G কয়লা সব চাপা পড়ে গেল এই বেটিং কেলেঙ্কারিটা সামনে এসে, এটা কি মানে এটা কি কোনো মানে সেরকম যেটা বলছেন মানে? হ্যাঁ, কিন্তু বিশ্ববিদ্যালয় সেখানে আমার দর্শক হিসেবে প্রশ্ন থাকবে যে 2G এবং কয়লার থেকে আপনি বেটিং কেলেঙ্কারিতে এক স্তরে রাখবেন না কেন? মানে আমি বলছি চাপা তো অন্য প্রসঙ্গ, কিন্তু আমার বক্তব্য যে এটাও তো কেলেঙ্কারি, এবং একই রকম ভারতবাসী, বরঞ্চ যদি আবেগ বলেন ক্রিকেটের সঙ্গে ভারতবাসী ক্রিকেট লাইফস্টাইল, তার আবেগ অনেক বেশি যুক্ত আছে। অনেকটা ঠিক, এইটা হঠাৎ এই তিনজনকে মানে এখানে পাকড়াও করাতে এখানকার সমস্যাগুলো সেটা অনেকটা পিছিয়ে গেল সারদা। তারপরে বড় যে সমস্যাগুলো সেটা কিন্তু খবর কাগজ বা এখন টেলিভিশন
একমাত্র জায়গা যে ইন্টারনাল ভিজিলেন্স সিস্টেম কাজ করে না, করতে দেওয়া হয় না, যে আমরা এরা থাকতেও কেন হয় না, প্রত্যেকটা দপ্তরে ভিজিলেন্স সিস্টেম আছে কিন্তু কোনোটা ইনএফেক্টিভ অবভিয়াসলি রাজনীতির কারণে। যখন একমাত্র আপনাদের ধন্যবাদ সমস্ত মানুষের তরফ থেকে আমরা বলি, আপনারা যেখানটা হাইলাইট করেন ক্রমাগত সোচ্চার হন, তখন কিন্তু দেখা যায় উপায় নেই বলে, যেমন সে আপনার রাজা থেকে গ্রেপ্তার করার প্রত্যেকটা ঘটনা। আমি সন্দীপদা এই প্রসঙ্গে এবং এই সুযোগে দর্শকদের বলতে চাইবো যে এই ঘটনা ঘটেছে বলে বিন্দুমাত্র আপনারা ভাববেন না সেটা টেলিভিশনের পর্দায়, বিপি আনন্দের পর্দায় চোখ রাখলেই বুঝতে পারবেন যে সারদা কাণ্ড থেকেও আমাদের দৃষ্টি সরছে না এবং অবশ্যই 2G এবং কয়লা কেলেঙ্কারি থেকেও সরছে না। আপাতত যখন পুলিশি তদন্তের কথা হচ্ছে, ঠিক কী উপায় এই তিনজনের নাম উঠে এলো এবং মুম্বাই এবং দিল্লি পুলিশ তদন্ত চালিয়েছে, ঠিক কী প্রক্রিয়ায় দেখাবো আপনাকে। চলছিল জঙ্গির খোঁজ, হাতে এসে পড়ল বমাল সমেত বুকি। ফোনে কথোপকথনের রেকর্ডিং থেকেই হাতে মোক্ষম ক্ষেপণাস্ত্র। দিল্লি পুলিশের স্পেশাল সেলের টার্নিং পয়েন্ট। জঙ্গি কার্যকলাপ সন্দেহে চলছিল নজরদারি, ফোনে আড়ি পাতা, কিন্তু আদতে কানে ঘুরে ফিরে এলো আরও সন্দেহজনক কতগুলো কথা। ওভার, রান, টাকার দর, বেশ কয়েকজন ক্রিকেটারের নাম, দেশের সেরা ক্রিকেট লিগের প্রতারণার ব্লুপ্রিন্ট, বিশ্বাসঘাতকতার লিগের চিত্রনাট্য। काउंटर टेरर ऑपरेशन कर रहे थे, उसमें कुछ नंबर्स हम लोगों ने इंटरसेप्शन पर लिए हुए थे और उसके दौरान कुछ और बातचीत आई जिसमें लगा कि क्रिकेट की बात चल रही है, तो फिर ऐसा अंदाज़ा लगाया गया कि ये बुकीज़ हैं। फिर पता चला कि बुकीज़ क्रिकेटर्स के बारे में बात कर रहे हैं और क्रिकेटर्स को कॉम्प्रोमाइज़ करने की बात कर रहे हैं। तो उस बातचीत को फिर उन्होंने फॉलो किया और देखा टेलीविज़न पर कि जो वो कह रहे हैं वो वैसा ही कर रहे हैं और पैसे की लेन देन की बात सुनी गई। तो इस तरह से इसका खुलासा हुआ। ক্রিকেট বিশ্বাসঘাতকতার ছক ফাঁস, পুলিশি তদন্তের টার্নিং পয়েন্ট, সেখান থেকে শুরু অপারেশন ইউ টার্ন। স্পট ফিক্সিং নিয়ে দিল্লি পুলিশের স্পেশাল সেলের তদন্ত। ফিক্সিং হয়েছিল কোন কোন ম্যাচে? দিল্লি পুলিশ জানিয়েছে 5ই মে পুনে ওয়ারিয়ার্স রাজস্থান রয়্যালস ম্যাচ, 9 মে কিংস 11 পাঞ্জাব রাজস্থান রয়্যালস ম্যাচ, 15ই মে মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালস ম্যাচ। আর টুর্নামেন্টে বুকিদের 3 বোরে, শান্তাকুমারন শ্রীশান্ত, অজিত চান্ডিলা, অঙ্কিত চৌহান। 5ই মে পুনে ওয়ারিয়ার্স রাজস্থান রয়্যালস ম্যাচ। ওই ম্যাচের আগে অমিত নামে এক বুকির সঙ্গে অজিত চান্ডিলার কথোপকথনের রেকর্ডিং আসে দিল্লি পুলিশের হাতে। চান্ডিলাকে নিজের স্পেলের দ্বিতীয় ওভারে 13 বা তারও বেশি রান দিতে বলে। ফোনে কি কথাবার্তা হয়েছিল তাদের মধ্যে? হ্যাঁ ভাই, আমি ঠিক সময় সংকেত দিয়ে দেব, প্রথম ওভার যেতে দাও, তারপর আমি সংকেত দিয়ে দেব। আত্মবিশ্বাসী হয়েই প্রথম ওভার করো, তার পরের ওভারটাও আত্মবিশ্বাসী হয়েই করো আমাদের জন্য। তাই করব। সংকেত কি দেবে? ওভার শুরুর আগে একবার টি শার্ট ওপরে তুলবো, তারপর টি শার্ট নিচে নামাবো। ওভার শুরুর আগে সংকেত দিতে ভুলে গিয়েছিলেন চান্ডিলা, তা সত্ত্বেও ওই ওভারে 14 রান দিয়েছিলেন তিনি। সেজন্য বুকির থেকে নেওয়া টাকা নিয়ে কম ঝামেলা হয়নি। এরপর 9 মে মোহালিতে কিংস 11 পাঞ্জাব রাজস্থান রয়্যালস ম্যাচ। এক বন্ধুর মাধ্যমে শ্রীশান্তের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন এক বুকি। ঠিক হয় নিজের স্পেলের দ্বিতীয় ওভারে 14 বা তারও বেশি রান দেবেন শ্রীশান্ত। কি সংকেত দেবেন? ঠিক হয় দ্বিতীয় ওভারে তোয়ালে লাগিয়েই বল করবেন শ্রীশান্ত, তার আগে কিছুটা ওয়ার্ম আপও করবেন, যাতে বুকি বুঝতে পারেন তার কাছে ওভারটি বেঁচে দিয়েছেন স্পিড স্টার। সেদিন বুকিদের কথা মতোই হয়েছিল কাজ। 15ই মে ওয়াংখেড়েতে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ। ওই ম্যাচে স্পট ফিক্সিং করার জন্য অঙ্কিত চৌহানকে ক্রমাগত চাপ দিচ্ছিলেন চান্ডিলা। তিনি ছিলেন বুকি এবং অঙ্কিতের যোগসূত্র। কি কথোপকথন হয়েছিল? আমি এখন বাইরে। আমি ওকে হ্যাঁ করে দিই তাহলে? হ্যাঁ, কত? ওরা 12 বলছে। কিন্তু এটা তো বেশি হয়ে যাবে। আমি বলছি যখন ঠিক হয়ে যাবে। এক ওভারের জন্য 60 লক্ষ টাকা বলে দিয়েছি আমি। ঠিক আছে। ঠিক হয় নিজের স্পেলের দ্বিতীয় ওভারে নিজের রিস্ট ব্যান্ড ঘোরাবেন অঙ্কিত। এক্ষেত্রেও একেবারে কথা মতো কাজ। ম্যাচের পর অজিত চান্ডিলার সঙ্গে কথা হয় মানান নামে এক বুকির। আপনি খুশি তো? আমি খুব খুশি। বলো কি করতে হবে? অঙ্কিতের জিনিসটা আমি ওর হয়ে কথা বলেছি, ওটা যেন আমার হাতেই আগে আসে। ঠিক আছে, যেভাবে বলেছ সেভাবেই হবে। এই তথ্য পাওয়ার পরই কাজ শুরু করে অপারেশন ইউ টার্ন। গত 16ই মে মুম্বাইয়ের টিম হোটেল থেকে গ্রেফতার করা হয় চান্ডিলা ও অঙ্কিত চৌহানকে। পুলিশের জালে শ্রীশান্ত। একটি গাড়িতে করে যাচ্ছিলেন শ্রীশান্ত। গাড়িতে তার সঙ্গে ছিলেন এক মারাঠি অভিনেত্রীও।
দিল্লি পুলিশের ভ্যান ওভারটেক করে তাদের। তারপর গাড়িটির রাস্তা আটকে দাঁড়ায়। গাড়ি থেকে নেমে আসেন একজন পুলিশ অফিসার। শ্রীশান্তকে নিজের পরিচয়পত্র দেখান তিনি। প্রথমে বাধা দেন শ্রীশান্ত, কিন্তু তাকে গাড়ি থেকে বের করে আনা হয়। ক্ষিপ্ত হয়ে ওঠেন শ্রীশান্ত, পুলিশকে রীতিমতো হুমকি দিতে থাকেন তিনি। দিল্লি পুলিশ সূত্রে খবর, শ্রীশান্ত তাদের নিজের মোবাইলটি দিয়ে বলেন, মহারাষ্ট্র, কেরল বা অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে ফোন করুন। অপারেশন ইউ টার্নের ব্রেক থ্রু, বুকিদের 3 বোরে, সেই সূত্র ধরে যে আরো কত নাম। এবিপি আনন্দ। আমার সঙ্গে স্টুডিওতে যে অতিথিরা আছে তাদের কাছে যাব, তাদের প্রশ্ন, তাদের মতামত নেব, কিন্তু তার আগে যে বিরাট মানুষটাকে নিয়ে এত কথা, শ্রীনিবাসন, কেন তার পদত্যাগের দাবি উঠছে দেখব। গত বছর আইপিএল এর ফাইনাল ম্যাচ নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলার আগে কোদাইকানালে 1000 পুরোহিতকে দিয়ে 7 দিন যজ্ঞ করিয়েছিলেন এন শ্রীনিবাসন, কিন্তু শেষ রক্ষা হয়নি। এবার গুরুনাথ মায়াপ্পনকেও নিয়ে গিয়েছিলেন সেই কোদাইকানালেই। এবার কি হবে? তুকতাকে বিশ্বাসী বোর্ড প্রেসিডেন্টের গদি বাজবে কি? বোর্ড সূত্রে খবর, এ যাত্রায় নিয়মের বেড়াজালে গদি বেঁচে যেতে পারে, কারণ বোর্ড সভাপতিকে সরাতে গেলে বিসিসিআই এর নিয়ম অনুযায়ী এক্সিকিউটিভ কমিটি বৈঠক ডাকতে হয়। সচিব নিজে অথবা যে কোনো 10 জন কমিটি সদস্য একযোগে সচিবকে বৈঠক ডাকতে বলতে পারেন। এক্সিকিউটিভ কমিটি বৈঠকে প্রস্তাব আনতে হয় যে বোর্ড সভাপতির বিরুদ্ধে তদন্তের জন্য শৃঙ্খলা রক্ষা কমিটি গঠনের প্রয়োজন রয়েছে। প্রস্তাব পাশ হলে শৃঙ্খলা রক্ষা কমিটি তাদের রিপোর্টে যদি সভাপতিকে দোষী সাব্যস্ত করে, সেক্ষেত্রে তিনি বহিষ্কৃত হতে পারেন। কিন্তু যেহেতু এখন বোর্ডে শ্রীনিবাসনের বিরোধী শক্তি বলতে প্রায় কিছুই নেই, তাই এ যাত্রায় হয়তো তিনি বেঁচে যাবেন। পরিস্থিতি অন্যরকম হতে পারে যদি মায়াপ্পন দোষী সাব্যস্ত হন এবং বোর্ড ও বোর্ডের বাইরে চাপ প্রচণ্ড বাড়ে শ্রীনিবাসনের ওপর। সেক্ষেত্রে বোর্ডের সিনিয়র সদস্যরাই সভাপতিকে বলতে পারেন নিজেই সরে দাঁড়াতে। সব মিলে পরিস্থিতি নাটকীয় দিকে মোড় নিচ্ছে। এবিপি আনন্দ। স্টুডিওর অতিথিদের কাছে আসবো, তাদের প্রশ্ন এবং মতামতে আমার সহকর্মী কৃষ্ণেন্দু অধিকারী আছে। হ্যাঁ, নমস্কার। আইপিএল নিয়ে আমজনতা এবং আমাদের এমনকি যতজন ক্রিকেট ভালোবাসেন তাদের যে আবেগ, তাদের যে ভালোবাসা, সেই সবের মধ্যেও শ্রীশান্ত, অজিত এবং শ্রীনিবাসন অনেকের নাম উঠে এসছে। আমার প্রশ্নটা এখানেই যে তারা যা যা কাজ করেছেন তাতে তো আইপিএলের যে ক্লাসিক ব্যাপারটা বা ধ্রুপদ ব্যাপারটা যেটা, সেটা তো টোটালি নষ্ট হয়েই গেছে। তো এরপরও কি আইপিএলের কোনো সিগনিফিকেন্স আছে বা কোনো তাৎপর্য আছে? আমরা যে ক্রিকেটটা ভালোবাসি, আমরা কার ভরসায় ভালোবাসবো? যাদের মাথায় আজকে ভারতীয়র ম্যাপ, যারা জনগণ মন গানটা গেয়েও আজকে এরকম কাজ করতে পারে যেটা আমরা আশঙ্কা করছি, তো তাহলে আমরা কাদের মুখের দিকে তাকিয়ে আজকে আমরা আইপিএল দেখতে যাব, আইপিএল কে সাপোর্ট করব? কোন কলেজের ছাত্রী বলতে, কোন কলেজের ছাত্রী? হ্যাঁ, লেডি ব্রমন কলেজ। অনেকে বলেন অবশ্য আইপিএল ব্যাপারটাই ঠিক ধ্রুপদী নয়। সম্বন্ধে উঠে মারতো আইপিএল এর ক্লাসিক ব্যাপার। আমি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বলো। একটা ছবি হয়েছিল ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই, হাজি মাস্তানকে নিয়ে, পরেরটা হবে ওয়ান্স আপন এ টাইম ইন বিসিসিআই শ্রীনিবাসনকে নিয়ে। বোঝাই যাচ্ছে। দুটো প্রশ্ন করো আমি, একজন ক্রিকেটের মানুষ রয়েছেন তার কাছেই, যে শ্রীনিবাসন কোনোদিন ক্রিকেট খেলেননি সম্ভবত, বিসিসিআই এর চেয়ারম্যান কেন? দ্বিতীয়, এর সঙ্গে একটা প্রশ্ন করি যে আইপিএল এর চেয়ারম্যান কে? আইপিএল যে একজন কেরালের থেকে একজন চেয়ারম্যান হয়েছিলেন সম্ভবত, আমি যতদূর মনে পড়ছে, ললিত মোদির পরে রাজীব শুক্লা, তিনিও ক্রিকেট খেলেননি। তাহলে বিসিসিআই চেয়ারম্যান হওয়ার যোগ্যতাটা কি? দ্বিতীয়ত, প্লেয়ারদের কোন মানসিক অবস্থা কাজ করছে এই স্পট ফিক্সিং এর জন্য, যে এই যে আমি আমার দেশের বা রাজ্যের প্লেয়ার, যেমন মনোজ তিওয়ারি, লক্ষ্মী শুক্লা আইপিএল এ বেশিরভাগ ম্যাচ খেলতে পারেন না, জানি না কেন, অনেক প্লেয়ার বসে থাকেন বাইরে। এই মানসিক অবস্থা থেকেই কাজ করছে, নাকি এই প্রাপ্যের অধিক পাওয়া, যে বিনয় কুমার এত দামে বিক্রি হচ্ছেন, তার পারফরমেন্স কি আমরা জানি না, এইটাই অন্যতম কারণ? আমি প্রশ্নটা সংবরণ বাবুর কাছে রাখছি। দামটা না খুব লাখের ব্যাপার, কে কতটা দাম পেয়ে যাবে তুমি দেখবে। আমাদের
ফার্স্ট আইপিএল লক্ষ্য করবে মাইকেল হ্যাসি অ্যান্ড গ্লেন ম্যাকগ্রা আউট অফ অকশন, আনসোল্ড। সম্ভাবনা হ্যাঁ, তুমি বলছো লাখের ব্যাপারে, অনেকে বলছেন দুর্নীতিও আছে এই বিডিং এ প্রাইস তোলা এবং ফলস বিডিং, এই ব্যাপারগুলো নাকি যুক্ত আছে। কে পাল মানে মোস্ট কম্পিটেন্ট সিনিয়র ওই কথাটাই বলেছেন যে যারা তরুণ প্লেয়ার যারা কম টাকা পায় আর পাশাপাশি তারা এত তফাৎ, তারা তো ভাবে আর কেরিয়ারও তেমন হয়তো নেই, টাকাটা যা পাই করে নি, এটা কাজ করে। ওর কথা আরেকটা বোধহয় ইঙ্গিত ছিল সন্ধিদা, সেটা হচ্ছে যে ক্রিকেট বা যে কোনো সাধারণভাবে আমাদের ভারতবর্ষের খেলার যে বোর্ড এবং কর্তা যারা আছেন তাদের একটা বড় অংশ রাজনীতি থেকে আসেন, যিনি ছোটবেলায় ক্রিকেট খেলেছেন বা ফুটবল খেলেছেন কিনাও সন্দেহ। এটাও একটা। আমারও একটা প্রশ্ন আছে, সম্বরণদাকে প্রশ্ন আছে, এরকম প্রশ্নটার সূত্র ধরে, এই যে এত বড় একটা দুর্নীতি হলো, এইবার গাভাস্কার, কপিল দেব এদের মতন বড় ক্রিকেটার, এরা কেউ এগিয়ে এসে কিছু বলবে না? কি করবে ভাই, টাকার জন্য জবাং করতে কপিল, মানি স্পিক্স। ক্যান ইউ বিলিভ ইট? কপিল দেব অল টাইম গ্রেটেস্ট অলরাউন্ডার অফ দ্য কান্ট্রি, তাকে জবাং করতে হচ্ছে। তাহলে তার মানে আমরা এদের কাছ থেকে কিছু আশা করি না। এবং অতীতের ক্রিকেটার কেন বলবো, মানে ধরো সৌরভ এই এবিপি আনন্দের বারবার এই বিষয় নিয়ে মুখ খুলেছে অন্য কথা, কিন্তু কেন আমরা সচিন টেন্ডুলকারের একটা বিবৃতি পাবো না, বক্তব্য পাবো না এই নিয়ে? মানে যারা ক্রিকেটের সাধারণ মানুষ তাদের আমি এটাই সব যেটা আলোচনা করছিলাম, যারা এন্টার এস্টাবলিশমেন্ট ওরা বলতে দেয় না, যে ওরা ভয় পায়, ওরা বলতে চায় না। আমার কেউ যদি বলতে চায় কিন্তু বলতে পারে না, এটা আপনার মনে হয় ঠিক কথা? রাহুল নবী পারবে না, আজকে রাহুল দ্রাবিড়ের তো আর কিছু হারাবার নেই, ও তো বিসিসিআই থেকে এটার পর রিটায়ারমেন্ট। ওভারঅল এনভায়রনমেন্টটা, এই যে হুইসেল ব্লোয়ার বলে একটা কথা আছে, আপনি বলতে পারেন এবং তারা সবাই সিস্টেম প্রোটেক্ট করবে। দেখুন বিসিসিআই মিটিং এ দুজন ক্রিকেটার ছিলেন, দুজন ক্রিকেটার মানে রবি শাস্ত্রী এবং অনিল কুম্বলে, ভারতবর্ষের প্রতিষ্ঠিত দুজন ক্রিকেটার ছিলেন। একজনও বলেননি। দুজনে কি বলেছেন? একজন বলেছেন যে খেলোয়াড়দের এডুকেট করা উচিত, অর্থাৎ আন্ডার 16 লেভেল থেকে, অর্থাৎ আন্ডার 16 থেকে খেলোয়াড়দের এডুকেট করা উচিত, নীতির কথা। আর অনিল কুম্বলে বলেছেন যে যারা দোষী হয়েছে, অন্য খেলাধুলোয় যেমন আছে যে পদক কেড়ে নেওয়া যায়, তেমনি ভাবে এদের পরিসংখ্যানটা মুছে ফেলা। একটা কথা কি মনে করবেন না, যদি অথরিটি এমন একটা পরিস্থিতি তৈরি করতে পারতো বা করতে চাইতো, তাহলে কিন্তু অনেকটাই অন্যরকম হতো। আপনি দেখুন, আমি বুঝতে পারি আপনার লিমিটেশনটা, কিন্তু এটা কিন্তু সত্যি, এটা আসলে যে কোনো, শুধু ক্রিকেট না, যে কোনো আমাদের দেশের এস্টাবলিশমেন্ট এটাই, যারা চালান তাদের স্বার্থে, এবং এস্টাবলিশমেন্টের ভাষা মোটামুটি এক। আমি দর্শকদের দেখাবো যে আজকে এই মুহূর্তে শিল্পা শেঠিকে আমাদের প্রতিনিধিরা প্রশ্ন করেছিলেন যে এই গোটা ঘটনায় তার কি মত। তিনি হুবহু যেটা বলেছেন, ওই যে প্রতিষ্ঠানের ভাষা, সাধারণভাবে শিল্পা রাজনীতি করেন না, কিন্তু রাজনীতিবিদরা একেবারে যে সুরে বলে আইনের পথে চলবে। কি আশ্চর্য, শিল্পা তাই বললেন, দেখুন। कुछ नहीं बोलूंगी मैं। आज हम लोग एक बहुत ही पॉजिटिव फ्रेम ऑफ माइंड में हैं और मैं बस चाहती हूँ कि आज बस जीत जाए। लेकिन और जिस तरह से इस बार आईपीएल में अभी हो रहा है, उसको लेके आप क्या कहना चाहेंगे? मैं लॉ तो नहीं हूँ, जो लॉ को करना है वो करें। और फाइनल ऐसा भी हो सकता है कि शायद आज के मैच जो जीते वही चैंपियन हो सकता है। अगर चेन्नई सुपर किंग्स स्क्रैप हो जाते हैं तो उसको लेके ये तो प्रिजम्पशियस है, ये बहुत ही प्रिजम्पशियस है बोलना। আমরা দ্রুত একবার দেখে নেব, বারবার রাজনীতিবিদদের কথা হচ্ছে, কিন্তু ক্রীড়া জগতের সঙ্গে রাজনীতির যারা করেন সেই রাজনীতির কারবারিদের মাখামাখি এবং ক্রীড়া বডির সর্বোচ্চ পদে ওঠাটা এদেশের নিয়ম। দেখুন, সালটা 1982, দিল্লিতে এশিয়ান গেমসের প্রস্তুতির দায়িত্ব রাজীব গান্ধী, অরুণ নেহরু, বুটা সিংয়ের হাতে তুলে দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। আমলাতন্ত্রের লাল ফিতের বাঁধ আলগা করে রাতারাতি দিল্লিকে অন্য চেহারা দিয়ে গোটা দেশের বাহবা কুড়িয়েছিল রাজনীতিবিদদের এই টিম। তারপর থেকে ভারতের ক্রীড়া প্রশাসনে খেলোয়াড় কম, রাজনীতিবিদদেরই বেশি রমরমা। কিন্তু ইতিহাস বলছে, দীর্ঘদিন ধরে ক্ষমতা দখল করে রাখলেও এই রাজনীতিবিদদের অধিকাংশই ক্রীড়ার উন্নয়নের বদলে নিজের উন্নয়নেই বেশি ব্যস্ত থেকেছেন। আর অনেকটা মিলেমিশে করি কাজ হারিজিতি নাহিলাজের মতো এক্ষেত্রে দলমত নির্বিশেষে নেতাদের মধ্যে দেখা গিয়েছে এক অদ্ভুত সহাবস্থান। শরদ পাওয়ার, এনসিপি প্রধান, বিসিসিআই ও আইসিসির প্রাক্তন সভাপতি, অরুণ জেটলি, বিজেপির শীর্ষ নেতা, বর্তমানে বিসিসিআইয়ের সহ সভাপতি, রাজীব শুক্ল, কংগ্রেস নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী, বর্তমানে আইপিএল এর চেয়ারম্যানও, নরেন্দ্র মোদী, গুজরাতের মুখ্যমন্ত্রী, আবার
গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতিও। ফারুক আবদুল্লাহ ন্যাশনাল কনফারেন্সের শীর্ষ নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী। সেই সঙ্গে জম্মু কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব সামলান তিনি। অনুরাগ ঠাকুর বিজেপি তরুণ নেতা, হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি, আবার বিসিসিআইয়ের যুগ্ম সচিব। লালু প্রসাদ যাদব আরজেডি প্রধান, বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতিও। তালিকা দেখলেই বোঝা যাবে এক্ষেত্রে এনডিএ ইউপিএ বলে কিছু নেই, সব মিলেমিশে একাকার। 4-4 साल से धूल फाक रही है वो फाइलें जो 4 साल पहले, जिसके बारे में स्टैंडिंग कमेटी पार्लियामेंट ने भी कहा, जो फेमा, आरबीआई, मनी लॉन्ड्रिंग, ये सारी चीजें हुई, वायलेशन हुई देश की, नोटिसेस दिए गए, छोड़ दिए गए, और किसी पर कोई भी नहीं हो पा रहा। कारण ये है कि वहां पर यूनाइटेड फ्रंट बैठी हुई है, और जब यूनाइटेड फ्रंट बैठी रहेगी तो कौन किसके खिलाफ में बात करेगा। তবে শুধু ক্রিকেটেই যে রাজনীতিবিদদের আগ্রহ তা কিন্তু নয়। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের দীর্ঘদিনের প্রধান কংগ্রেস নেতা সুরেশ কালমাডি, কিংবা বিজেপির বিজয় মালহোত্রা, বা বক্সিং ও হকি ফেডারেশনের মাথায় ইন্ডিয়ান ন্যাশনাল লোকদলের অভয় চৌতালা, অজয় চৌতালার মতো বহু নেতা রয়েছেন। আর সেজন্যই ক্রীড়া প্রশাসনের মাথা থেকে রাজনীতিবিদদের সরানোর লক্ষ্যে যখন ক্রীড়ানীতি আনতে চেয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অজয় মাকেন, তখন রাডা করে উঠেছিলেন সব দলের নেতারা। শুধু জাতীয় ক্রীড়া প্রশাসনেই কেন, এ রাজ্যেও ক্রীড়া কমিটির মাথায় রাজনীতিবিদদের ছড়াছড়ি। বাম আমলে সুভাষ চক্রবর্তী কিংবা তাঁর স্ত্রী রমলা চক্রবর্তী একাধিক স্পোর্টস ফেডারেশনের মাথায় ছিলেন। এখন বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতি পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, বেঙ্গল অলিম্পিক সংস্থার সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, যিনি সম্পর্কে মুখ্যমন্ত্রীর ভাই, উত্তরবঙ্গ টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের শীর্ষকর্তা সিপিএম নেতা অশোক ভট্টাচার্য, রাজ্য কবাডি সংস্থার অন্যতম শীর্ষকর্তা যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস। আর সিএবির ক্ষমতা দখল নিয়ে প্রসূন মুখোপাধ্যায় ও জগমোহন ডালমিয়ার লড়াইয়ের সময় তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রকাশ্যে প্রসূনের পাশে দাঁড়ানোর কথা তো সবারই মনে আছে। তাই কোনো কোনো রাজনীতিবিদ এখন যখন দাবি করছেন আইপিএল বন্ধ করে দেওয়ার, তখন প্রশ্ন ওঠে তাহলে তো অনেক আগেই দেশ থেকে রাজনীতি নিষিদ্ধ করে দেওয়া উচিত ছিল, কারণ সেখানে কেলেঙ্কারির পরিমাণ তো আরও বেশি। আবার উল্টো দিকে এই প্রশ্নও ওঠে, ভাগ্নে ঘুষ নেওয়ার অভিযোগে যদি পবন বনসালকে ইস্তফা দিতে হয়, তাহলে শ্রীনিবাসনের জামাইয়ের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর তিনি পদত্যাগ করবেন না কেন? এবিপি আনন্দ। দ্রুত কয়েকটা প্রশ্ন নিয়ে নেব পরপর। আমি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে বলছি। আমার প্রশ্ন সম্বরণদাকে এবং বিশ্বরূপদাকে, খুব ছোট ছোট দুটো প্রশ্ন। এই যে এখন আমরা যখন ক্যান্টিনে আলোচনা করি আইপিএল নিয়ে, এই তিনটে নাম খুব উঠে আসে, অজিত চান্ডিলা, শ্রীশান্ত এবং অঙ্কিত চাওয়ান। আপনার কি মনে হয় না যে এই তিনটে নামের জন্য আজকে যার নিউ ট্যালেন্টস, সঞ্জু স্যামসন, মানন ভোরা, মোহিত শর্মা, এদের পারফরমেন্স ঢাকা পড়ে যাচ্ছে? আপনাদের কি মনে হয় না যে আমরা আগে আলোচনা করতাম, এই আগের বছরও আলোচনা করছি বীর প্রতাপ সিংকে নিয়ে, আইপিএলের নিউ স্টার, এখন আপনার কি মনে হয় না যে এদের জন্যে এরা ঢাকা পড়ে যাচ্ছে, এদের পারফরমেন্স? এবং আপনি যেরকম বললেন যে আইপিএল 5 বছরের জন্য বন্ধ করে দেওয়া দরকার, আপনার কি মনে হয় না যে এদের মতো ট্যালেন্টস কোথাও হারিয়ে যাবে? না, আমি একটা কথা বলি, তুমি খুব খুব ভ্যালিড প্রশ্ন বলেছো। যে সঞ্জু স্যামসন আমি মনে করি ফাইন্ড অফ দিস ইয়ার, এই ছেলেটা লম্বা জায়গায় যাবে, মানে বেটার লেভেল অফ ক্রিকেটে যাবেই যাবে। ওর খেলার ধরন দেখে আমি বলে দিলাম, বাকি অনেক প্লেয়ারগুলো আছে। এই কাণ্ডের জন্য কিন্তু সুমন সত্যি এই ছেলেগুলোর ব্যাপারগুলো চাওয়া পড়ে যায়। একেবারে একেবারে আমাদের ইন্ডিয়াতে মানে যেখানে এরকম একটা দেশ, এখানে কোটি কোটি লোকেরা খেতে পাচ্ছে না, সেই জায়গায় প্রচুর এই জাস্ট 20 ওভারের জন্য এত এত টাকা দিয়ে প্লেয়ারদেরকে কেনা হচ্ছে। তারপর এই জিনিসটা অনেক দেশে এই টাকার যে ইনভলভমেন্ট গেমে, সকারে হচ্ছে, যেটা ইউরোপিয়ান লিগে আমরা ইউরোপিয়ান ফুটবল লিগগুলো যেগুলো হচ্ছে সেখানেও আমরা দেখছি সেটা, কিন্তু সেখানে প্লেয়ারদেরকে প্রপারলি ট্রেন করা হচ্ছে, ওখানেও কিন্তু মানি ইনভলভড আছে। আর আমাদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ যেটা, সেটাতেও মানি ইনভলভ। বাট ডিফারেন্স কি হল, এখানে যে বিসিসিআই প্রপার অ্যাকশন কেন নিচ্ছে না? এটা কি এই কারণেই যে ওদের মানে ওরা নিজেরা প্রফিট মোটিভেটেড, আর যে অ্যান্টি কারাপশন বোর্ড যারা মেম্বার্সরা রয়েছেন তারা কি নিজেরা কি ওটা থেকে কোনো লাভ পাচ্ছেন না, না তারা নিজেরা ইটসেলফ কারাপ্টেড? তুমি বলছো যে তদন্ত করলে নিজেদের বিরুদ্ধেই করতে হয়, এরকম একটা সম্ভাবনা থাকে। একটু ডিফার করব, যেমন ইটালিয়ান সিরিয়া এর এগেইনস্টে কিন্তু প্রচুর গড়া পেটা নিয়ে বহুবার ঝামেলা হয়েছে, এবং এখনো
ফুটবলের গড়াপেটা নিয়ে কিন্তু প্রচুর ঝামেলা হচ্ছে, এমন নয় যে ফুটবল ধোয়া তুলছে। তবুও ইউরোপিয়ান কান্ট্রিজের তুলনা করলে আমাদের 200 ম্যাচ শুধু ফুটবলে গড়াপেটার জন্য হয়েছে। 265 খানা ম্যাচ শুধু ফুটবলে গড়াপেটা হয়েছে। বিসিসিআই একটা বডি, যে বডি নিশ্চয়ই তদন্ত করবে। ইন্ডিয়ান ক্রিকেটের একটা লং হিস্ট্রি আছে, এই হিস্ট্রি যদি দেখা যায় তাহলে এই রকম ঘটনা হয়তো 5 বার ঘটেছে, কিন্তু এই 85 বছরের হিস্ট্রিতে একটা 5টা ঘটনা দিয়ে সেটাকে জাজ করা যায় না। বিশ্বরূপদা, কিন্তু এই সুদীর্ঘ এবং ঐতিহ্যপূর্ণ ইতিহাস আছে বলেই এই ঘটনা যখন ঘটে তখন যারা বিসিসিআই দায়িত্বে থাকে আমার মনে হয় নৈতিক কারণে প্রত্যেকের পদত্যাগ করা উচিত। কালি সুদীর্ঘ ইতিহাস আমি মানলাম, কিন্তু তাতে যখন কালি লাগছে এবং সেই কালির সময় যারা ক্ষমতায় আছে, দায়িত্বে আছে, তাদের দায় নেই। তাহলে কেন এদেশে রাজনীতিবিদরা ভাগ্নের জন্য তাদের পদত্যাগ করতে হয়, বা পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হলে নৈতিক কারণে পদত্যাগের দাবি ওঠে, যথার্থ ওঠে, কিন্তু সেই দাবি যখন ভোট কর্তাদের ওঠে তারা তাতে মানেন না। সকলে, আপনি যদি একটা লোক অন্যায় করে থাকে, একটা লোক দুর্নীতি, তাহলে তো সব মন্ত্রীর পদত্যাগ করা উচিত। এখানে তো সিবিআই কয়লা বলছে যেভাবে ধরুন সংবাদ মাধ্যমে এবং মানুষের মধ্যে পদত্যাগের দাবি উঠেছে, তারপরে ক্লজ যাই থাক, কেন তিনি নৈতিক কারণে পদত্যাগ করবেন না? তিনি যদি না পদত্যাগ করতে চান তাকে জোর করে পদ থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা কেন থাকবে না? আপনি আইনে আছেন, আমি তাকে ডিফেন্ড করছি না, তার নৈতিকতা। আমি এত বড় প্রতারণার পর মানে গালে হাত দিয়ে বসবে যে কবে ওয়ার্কিং কমিটির পরের মিটিংটা হবে। একটা যোগ করি, এই যেটা অন্য কোনো খেলা যেটা নেই সেটাই আছে, এর সমস্ত বুকি ফিক্সিং বেটিংটা চক্র কিন্তু দাউদ ইব্রাহিম চালায়, যে দাউদ ইব্রাহিম পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর ইন্ডিয়া পাকিস্তান দুবাই, এবং যে কিন্তু এই বম্বেতে যে দুটো মস্ত বড় এক্সপ্লোশন হয়ে বহু মানুষ মারা গেল ইনক্লুডিং ট্রেনে, তার মূল সূত্র কিন্তু দাউদ ইব্রাহিম। প্রতিদিনের জীবনে এন্টার ব্যাপারটা রেগুলেট কন্ট্রোল কিন্তু ওর লোকেরা সর্বত্র। এইটা ভয়ঙ্কর ওই জন্য অন্য ছাড়া। একটা বটম লাইন প্রশ্ন আছে আমার, যেহেতু আমরা মানে অলমোস্ট শেষের দিকে, যে সবাই একমত কিনা এই যে ম্যাচ ফিক্সিং বলো বা স্পট ফিক্সিং হোয়াটএভার, এটাকে ক্রিমিনালাইজ করা উচিত কি উচিত নয়? শুধু সেটা না, আমি বলছি যে যারা লোভে পড়ে নিচ্ছে টাকার, তাদের তো দেওয়া হচ্ছে, মানে ফ্র্যাঞ্চাইজি গুলোকেও কি একই রকম ভাবে চার্জ করা উচিত নয়, একই রকম ভাবে ক্রিমিনালাইজ করা? অবশ্যই। এবং দেওয়ালিনা, আমি অ্যাড করতে চাইবো, আমাদের দেশে, আমাদের এই রাজ্যেও এটা খুব সহজ খেলা যে কড়া আইন নেই বলে অ্যাজ ইফ দুর্নীতিটাকে একটু আন্ডার প্লে করা যায়, একটু ছোট করে দেখানো যায়। মানে আমি বলছি যে লগ্নি কেলেঙ্কারি তদন্তেও তাই যে কড়া আইন ছিল না, এক্ষেত্রেও তাই কড়া আইন এতদিন দুর্নীতি হয়নি। গত 18 বছর এই আদারওয়াইজ নয়টা কি, মানে আমি কর্পোরেট সেক্টরে খুন করলে খুনি, আদারওয়াইজ আমি খুনি নই, এটা কি করে? একেবারে পরের প্রশ্নে যাব। হ্যাঁ, একটা কথা বারবারই এখানে আসছিল অনেকক্ষণ, যে বেটিং বা ফিক্সিং এগুলো নিয়ে যে কথা অন্যায়। তো আমার এটা মনে হচ্ছে যে বেটিং বা ফিক্সিং যে ছোট্ট ছোট্ট চোট্টামি, মানে আসলে আইপিএল এত বড় একটা জুয়ো খেলা, সেখানে কেন এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো নিয়ে আলোচনা হচ্ছে, এবং এগুলো হওয়া তো খুব স্বাভাবিক বলে আমি মনে করি। যেখানে, এবং উনিও যেটা বললেন হিন্দি সিনেমার মতো যে দেখলেই বেরিয়ে আসি, সেখানে আমার একটু আপত্তি আছে। কারণ যেমন শিল্পের জন্যই, সেরকম ক্রিকেট খেলা ক্রিকেটের জন্যই, এবং সেখানে যখন কেউ চিয়ারলিডার্সদের বা কোনো হিরোদের দেখতে যায়, সেটা ক্রিকেট খেলার জন্য যায় বলে আমি মনে করব না। সুতরাং যে খেলাটা বা যে খেলাটাকে ঘিরে এত উত্তেজনা বা যে খেলাটাকে ঘিরে এত কিছু, সেটা যদি ক্রিকেটের মধ্যেই না থাকে, সেটা রাখার কোনো মানে হয় কি? আচ্ছা, ওর কথা সূত্র ধরে আমরা দেখে নিই যে এই যে 6 বছর আইপিএল নিয়ে এত বিতর্ক, কোন কোন বিতর্ক কোন কোন ক্ষেত্রে আমাদের সামনে এসেছে দেখব। জেন্টলম্যানস গেম, আইপিএল বেটিং কেলেঙ্কারির পাঁকে পড়ে তার হাঁসফাঁস অবস্থা। জন্মলগ্ন থেকেই অবশ্য যত কাণ্ড আইপিএলে। ললিত মোদির হাত ধরে 2008 সালে জন্ম আইপিএলের, পরের বছরই বিতর্কের শুরু। 2009 সালে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে বিসিসিআই এবং কেন্দ্র। লোকসভা নির্বাচনের জন্য নিরাপত্তা দিতে নারাজ নয়াদিল্লি পিছিয়ে দিতে বলে আইপিএলের সূচি, কিন্তু নিজেদের অবস্থানে অনড় মোদি শ্রীনিবাসনরা 2 সপ্তাহের মধ্যে টুর্নামেন্ট নিয়ে যান দক্ষিণ আফ্রিকায়। তৃতীয় আইপিএল শুরুর আগে সর্বভারতীয় মিডিয়ার একটা অংশ টুর্নামেন্ট বয়কট করে। সম্প্রচার নিয়ে আইপিএলের তুগলকি নিয়মের প্রতিবাদে সরব হয়। বিতর্কের জল অনেক দূর গড়িয়ে পৌঁছয় আদালতে। 25 এপ্রিল 2010 আইপিএলের মাঝেই আর্থিক অনিয়ম সহ একগুচ্ছ অভিযোগে বোর্ডে একঘরে হয়ে পড়েন
ললিত মোদি। পরিণাম, আইপিএল ফাইনাল শেষ হতে না হতেই বরখাস্ত হন টুর্নামেন্টের চেয়ারম্যান ও স্রষ্টা। পাঁচে পা দিয়েই আইপিএলে গড়া পেটার অভিযোগ ওঠে। একটি টিভি চ্যানেল স্টিং অপারেশন চালায়। গোপন ক্যামেরায় বেরিয়ে আসে স্পট ফিক্সিং, কালোবাজারি, মহিলা লেনদেন সহ একাধিক চাঞ্চল্যকর তথ্য। 5 ক্রিকেটারকে তড়িঘড়ি সাসপেন্ড করে তদন্তের নির্দেশ দেয় বোর্ড। কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানের বিরুদ্ধে মত্ত হয়ে ওয়াংখেড়ের রক্ষীদের সঙ্গে অভব্যতার অভিযোগ ওঠে। শাহরুখ অবশ্য সমস্ত অভিযোগ উড়িয়ে দেন। দিল্লির এক 5 তারা হোটেলে রেপ পার্টি চলাকালীন রয়্যাল চ্যালেঞ্জার্সের লুক ফর্মার্স ব্যাচ এক মার্কিন মহিলাকে কটূক্তি ও শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। ঘটনা গড়ায় হাতাহাতিতেও। গ্রেফতারের পর তাকে জামিনে মুক্তি দেওয়া হয়। এবিপি আনন্দ। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের সময় এখানেই শেষ। আমি শেষে অবশ্যই বলবো যে 18 বছর ধরে ভারতবর্ষে এই বেটিং বিতর্ক একের পর এক ঘটনা আমাদের সামনে এসেছে, কিন্তু এখনও এই 18 বা 20 বছর পরও যখন কড়া আইনের কথা বলা হয় বা কড়া আইন হবে এই আশায় গালে হাত দিয়ে ভারতবাসীকে আপামর ক্রিকেট মোডিকে বসে থাকতে বলতে বলা হয় বা উপদেশ দেওয়া হয়, পরামর্শ দেওয়া হয়, সেটা কি গণতন্ত্রের পক্ষে খুব শোভন? নাকি দুর্নীতিগ্রস্ত রাজনীতির মতো ভারতবর্ষে এটাই স্বাভাবিক? এই কালো ছবিটা আমরা দেখতে চাই না। শেষে হীরক রাজার দরবারে আজকে এই নিয়েই আলোচনা, সেখানে যাব, কিন্তু যেতে যেতে পাড়ায় চায়ের আড্ডায় রকে যে রসিকতাটা হচ্ছে সেটা ক্যামেরার সামনে শেয়ার করার লোকটা সামলাতে পারছি না। কেন এই ম্যাচগুলো, এই খেলাগুলো সমস্ত সেট করা? আসলে সেট টপ বক্সে দেখতে হচ্ছে তো। হীরক রাজা কি বলছে তার দরবারে দেখুন। হীরক রাজার দরবারে আজ মনটা বড়ই ভার। এই মুহূর্তে আলোচ্য বিষয় আইপিএল সমাচার। আইপিএল নিয়ে বরাবরই নিন্দুকদের দৃষ্টি ছিল বক্র। বলা হতো আইপিএল নিয়ে রমরমিয়ে চলে বেটিং চক্র। বেটিং মানে বাজি, বকিগুলো সব পাজি। বিদূষক, এই বেটিংকে শুধু বাজি বলা যায় না। এমনি এমনি ক্রিকেটাররা লক্ষ লক্ষ টাকা ঘুষ খায় না, ঠিক কিনা? ঠিক ঠিক। তবুও মানুষ বড়াই করে, কখনো স্বীকার করতে চায় না। ছাগলে সব খেলেও মানুষের মতো ঘুষ খায় না, ঠিক কিনা? ঠিক ঠিক। সভাকবি, তুমি তো এই স্পট ফিক্সিং এর ঘটনাটা জানো সবই। সেটার কথা আমাদের যদি জানাও বিস্তারিত, বিদূষক আর জ্যোতিষের মতো আমিও হতাম প্রীত। খাওয়াবো আমি গরম ভাতে ঘৃত। অজিত চান্ডিলা, শ্রীসন্ত এবং অঙ্কিত চৌহান, এই 3 জন ক্রিকেটার স্পট ফিক্সিং এ ঘুষ খান। নিজেদের ওভারে ইচ্ছে করে বুকিদের কথা মতো রান দেওয়ার কথা প্রকাশ হয়েছে রীতিমতো। রাজস্থান রয়্যালসের এই 3 ক্রিকেটার ইতিমধ্যেই পুলিশের হাতে হয়েছেন গ্রেপ্তার। বেটিং এর টাকায় শপিং করতে শ্রীসন্ত ছিলেন দক্ষ। চান্ডিলার ক্রিকেট কিট থেকে উদ্ধার মোট 20 লক্ষ। এই জন্যই বলে অর্থই হলো অনর্থের মূল। অর্থের লোভেই ক্রিকেটাররা করলো এমন ভয়ঙ্কর ভুল, ঠিক কিনা? ঠিক ঠিক। যে ডালে বসে সেই ডালি কাটতে গেছিল ওরা। শ্রীসন্ত বলেছে জিজু জনার্দনই হলো যত নষ্টের গোড়া, গোদের উপর বিস্ফোরা। কিন্তু ক্রিকেটার হয়েও কি করে করেছিল ক্রিকেটের এমন ক্ষতি? জ্যোতিষ, তোমার কাছে শুনবো কি বলেছেন বিসিসিআই সভাপতি। এন শ্রীনিবাসনের বক্তব্য থেকে আমরা জানতে পারি বিসিসিআই অপারগ ক্রিকেটারদের উপর চালাতে নজরদারি। শ্রীনিবাসনের বক্তব্য শুনে বিস্মিত হতে হয়। তার মতে বেটিং ফিক্সিং রোখা বিসিসিআই এর কাজ নয়। বিসিসিআই আভ্যন্তরীণ তদন্ত করবে সেটা অবশ্য জানি। তদন্ত কমিটির কমিশনার, দুর্নীতি দমন শাখার প্রধান রবি সাওয়ানি
যদিও বিসিসিআই এর উপর ছিল অনেক অনেক আশা, কিন্তু শুধুমাত্র আভ্যন্তরীণ তদন্তে কি ভাঙবে ঘুঘুর বাসা? গড়াপিটা আটকানোর চেষ্টায় ফাঁক থাকলে তাকে আড়াল করার প্রশ্নই নেই, জানিয়েছেন শ্রীনিবাসন। তবে উনি আইপিএল কে কাঠগড়ায় দাঁড় করানোর পক্ষপাতী নন। দেখা যাক বর্তমান পরিস্থিতি বিসিসিআই কিভাবে সামলায়। আপাতত জল গড়ালো দিল্লি হাইকোর্টে দায়ের করা জনস্বার্থ মামলায়। সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ আবেদন করা হয়েছে পেশ, তাতে আইপিএল এর উপর আপাতভাবে চাওয়া হয়েছে স্থগিতাদেশ। আইপিএল কে দিয়েছে ঠেস। বলা হয়েছে প্লেয়ার নিলাম থেকে শুরু করে নানা বিষয় চলছে নাকি কালো টাকার খেলা। চটজলদি কি আর স্পট ফিক্সিং এর কালিমা যায় মুছে ফেলা? বলতে পারি একটি বাত, থাকতে পারে দাউদের হাত। বিদূষকের কথা শুনে দৃষ্টি হচ্ছে বক্র। বুকিদের পিছনে নিশ্চয় আছে বিরাট কোনো চক্র, ঠিক কিনা? তদন্তই ক্রমে ক্রমে প্রকাশ পাবে সেটা। এদিকে কেকেআর আর রাজস্থান রয়্যালস ম্যাচেও হতে পারত গড়াপেটা। ক্রিকেটারদের সেই মতো দেওয়া হয়েছিল অ্যাডভান্স, কিন্তু শেষ পর্যন্ত বুকিরা করতে পারেনি চান্স পে ডান্স। কারণ শ্রীসন্ত চান্ডিলাকে নিয়েই তারা গড়াপেটা ছক করে। তারপর ম্যাচের আগে ওই দুজনেই প্রথম 11 থেকে বাদ পড়ে। ওদের ভাগ্যরেখা তখন থেকে শনির ঘরে। শনির ঘরে কি রবির ঘরে তা আমার জানা নাই, কিন্তু একটা বিষয় আমি তোমার কাছে জানতে চাই। শ্রীসন্তের এই কার্যের পিছনে আমি খুঁজে পাচ্ছি না যুক্তি। কোন আক্কেলে জনার্দনের মাধ্যমে করলো বুকিদের সঙ্গে চুক্তি? 40 লক্ষের মধ্যে 10 লক্ষ টাকা নিয়েছিল অ্যাডভান্স। চকিতে উড়িয়ে দিল 10 লাখ, যেভাবে চকিতে করতো ডান্স। দুর্দান্ত পারফরমেন্স। সত্যি শ্রীসন্ত বিখ্যাত ছিল ইন্ডিয়া টিমে তার নাচের জন্য, আর উইকেট নিলেই এমন তেরে যেত মনে হতো সভ্য নয় বন্য, ঠিক কিনা? নাচন কদুন মাস্টার শ্রীসন্তকে এখন পুলিশ নাচাচ্ছে তুর্কি নাচন। তদন্তের উপর নির্ভর করছে শ্রীসন্ত, অঙ্কিত আর চান্ডিলাদের মরণ বাঁচন। ঘুষের টাকা শ্রীসন্ত ব্যাংকে না রেখে শপিং করতো ছুটিয়ে। এখন অতিলোভে তাঁতি নষ্ট হলো, পুলিশ দিল তার রাতের ঘুম ছুটিয়ে। শ্রীসন্তদের নানান মূর্তি করত তারা দারুণ ফুর্তি। একদিকে ঘুষের টাকা শপিং করিয়ে হাওয়া, অন্যদিকে আরো রঙিন খবর গিয়েছে পাওয়া। শ্রীসন্ত যখন ধরা পড়েন পুলিশের হাতে, সেই সময়ও এক মহিলা ছিলেন ওনার সাথে। ধরা পড়ল হাতে নাতে। শুধু তাই নয়, বিভিন্ন পার্টিতে জিজু জনার্দন ক্রিকেটারদের সঙ্গে দিত বিভিন্ন মহিলার আলাপ করিয়ে। কখনো কখনো তাদের সঙ্গে ক্রিকেটাররা পড়তেন জড়িয়ে। তখন সেসব প্লেয়ারদের ব্ল্যাকমেইল করতে জিজু পাঠাতেন এসএমএস। তাদের স্পট ফিক্সিং এ রাজি করাতে জিজু দক্ষ ছিলেন বেশ। কারসাজি সব হলো শেষ। সত্যি এসব ক্রিকেটারদের উপর থেকে উঠে যাচ্ছে ভক্তি। গত আইপিএলেও গড়াপেটা করেছে বলে চান্ডিলা করেছে স্বীকারোক্তি। 2008-এ এই শ্রীসন্তকে নিয়ে উঠেছিল অন্য বিতর্কের ঝড়। স্ল্যাব গেট কাণ্ডে ভাজ্জি শ্রীসন্তকে মেরেছিল চর। সেই চরের মধ্যেই নিজেকে ভেবে শিল্পা শেঠি খুঁজছেন সান্ত্বনা। চরটা যদি নিজেই মারতেন তাহলে কি গাইতেন, এখন সেটাই যাক শোনা। এক চড়েতে ঠান্ডা ভিড়ে খোকাদের পান্ডা, দিতাম যদি ভাই আর এক চাটি, ছিটকে যেত সব দাঁত কপাটি। বসে সে ভেউ 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 খেলে ডান্ডা। বিশ্বাসঘাতক ক্রিকেটারদের উপর শিল্পা ভীষণ চোটে। কিন্তু কেন আইপিএলে বারবার ম্যাচ ফিক্সিং ঘটে? চান্ডিলার কথাতেই জানা যাচ্ছে গত বছরও স্পট ফিক্সিং হয়। কোনো পরিস্থিতিতেই এমন ঘটনা মেনে নেওয়া সম্ভব নয়। এসব শুনে লাগছে ভয়। সে তো ভয় লাগারই কথা। কেন যে এসব স্পট ফিক্সিং এ জড়ায় এরা অযথা? ক্রিকেট খেলে এমনিই তো এখন আসে লক্ষ লক্ষ টাকা, তারপরও কি যায় না সৎপথে থাকা? এরা তো সচিনকে দেখেও শিখতে পারে। কখনো কোনো কেলেঙ্কারিতে জড়াতে দেখা যায়নি তারে। 40 বছর পার করেও আজও একই রকম অবিচল। অবলীলায় পাঠাতে পারে মাঠের বাইরে বল, ঠিক কিনা? আজও ক্রিকেটের মাঝেই সচিন ডুবে থাকতে চান। এই মুহূর্তে আমরা শুনে নিই ওনাকে নিয়ে একখান গান। খেলছে সচিন, খেলছে সচিন, মারছে সচিন ছয়। খেলছে সচিন, খেলছে সচিন, মারছে সচিন চার। খেলছে সচিন, খেলছে সচিন, মারছে সচিন ছয়। খেলছে সচিন, খেলছে সচিন, মারছে সচিন চার। 6+4 10 দিয়ে টেন্ডুলকার
ক্রিকেটের এই দেবতার প্রতি জানাই নমস্কার। ওনার জুড়ি মেলাই ভার। সে তো মানতে হবে অবশ্যই, কিন্তু ওদিকে রাজস্থান রয়্যালস সেমিফাইনালে পৌঁছলই। গরমে খান টক দই। বিদূষক, এই কারণেই তোমার উপর আমার রাগ হয়। এটা হীরক রাজার দরবার, হেলথ টিপস দেওয়ার জায়গা নয়, ঠিক কিনা? আজহারউদ্দিন ছিল রাহুল দ্রাবিড়ের প্রথম ক্যাপ্টেন, কিন্তু দ্রাবিড় নিজের জেদি বজায় রেখেছেন। ব্যাটিং কলঙ্কে কলুষিত আজহারকে নিজের বিয়েতে করেননি নিমন্ত্রণ, তার রয়্যালস টিমেই তবু ব্যাটিং এর প্রহসন। সত্যি বিদূষক, কি বিচিত্র এই দেশ। এরা ব্যাটিং করেই ক্রিকেটটাকে করে দিতে চায় শেষ। যেই রাজস্থান রয়্যালস ফেয়ার প্লে ট্রফি পায়, তাদের দলে এমন কাণ্ড কি মন থেকে মানা যায়? শ্রীসন্ত জাতীয় সঙ্গীত জোরসে গায়। গম্ভীর জানিয়েছে শ্রীসন্ত নাকি জাতীয় সঙ্গীত গায় তো সবচেয়ে জোরে। শ্রীসন্ত এখন বলেছে ফাঁসানো হয়েছে নাকি ওরে। শুনে আমার মাথা ঘোরে। হে হে হে, সে তো মাথা ঘোরাটাই স্বাভাবিক। তবে এক সময় এই শ্রীসন্তই বল করতো টেরিফিক। মনে আছে একটা ম্যাচে শ্রীসন্ত বল করেছিল এত জোরে, ব্যাটসম্যান জ্যাক ক্যালিস গিয়েছিল সিটকে পড়ে, ঠিক কিনা? আরেকবার সিটকে দিয়ে গিলক্রিস্টের উইকেট, তার মুখের সামনে তালি ঠুকে ঠুকে শ্রীসন্ত দেখিয়েছিল কেত। সেসব এখন শুধুই স্মৃতি, ক্রিকেট ক্যারিয়ারের হলো ইতি। সম্ভবত সেটাই হবার প্রবল সম্ভাবনা। আর হয়তো এই শ্রীসন্তের বোলিংটাই দেখবো না। পদস্খলন দেখে তার মানুষ যেন পায় শিক্ষা। বড় হতে গেলে লাগে মনোযোগ, ত্যাগ আর তিতিক্ষা। করেনি ক্ষমা ভিক্ষা। এদিকে আইপিএল জুয়ায় পাওয়া যাচ্ছে নানা রকম সূত্র। ফিক্সিং এর ঘটনায় জড়িয়ে গ্রেপ্তার হলেন দারাপুত্র। এই ঘটনা আইপিএল এর টিমগুলোকে রীতিমতন ঝাঁকিয়ে দিল, কারণ কার্যত বিন্দু দারা সিংহের অল অ্যাক্সেস কার্ড ছিল। বিন্দু কেকেআর সহ বিভিন্ন টিম ম্যানেজমেন্টের খুবই কাছের লোক। আমিও চাই বিন্দুর গ্রেপ্তারির ঘটনায় টিমগুলো শিক্ষা হোক। অনেকেরই হয়েছে শোক। শোকের পাশাপাশি বিন্দুর গ্রেপ্তারিতে অনেকেই হয়েছে ভীত। বিন্দুর পছন্দ দেখে টিমগুলোর মধ্যে কতটা পছন্দ আছে সেটা ভেবে মানুষ আতঙ্কিত, ঠিক কিনা? ঠিক এই পরিস্থিতিতেই সাহারা গ্রুপ তার ফ্র্যাঞ্চাইজি দিল তুলে। আইপিএল কি চলতে থাকবে নিজের ছন্দে এসব বিতর্ক ভুলে? খাবো আমি বার্লি গুলে। বিদূষক, ফাজলামি ছাড়ো। সিরিয়াস ব্যাপার স্যাপার নিয়ে তুমি বড়ই আর কি মারো। কেকেআর যেই করলো ফেল, বাড়ি ফিরলো ক্রিস গেইল। আইপিএল 6 আর দেখা যাবে না গেইলের মাঠের বাইরে পাঠানো 6। দর্শকরা করতে পারবেন না গেইল ব্যাটিং ঝড় এনজয়। এই ঘটনায় অত্যন্ত দুঃখিত আমার প্রাণ। সেই প্রসঙ্গে এখন শুনে নেব একখান গান। চলতে চলতে मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। হে হে হে, গেইল কিন্তু আইপিএল কে আলবিদা বলতে চায় না। সত্যি গেইল স্টর্মের জন্যই আইপিএল 6 কে ভোলা যায় না, ঠিক কিনা? কেমন হতো ললিত মোদী খুন হতেন যদি? এমন বিস্ফোরক মন্তব্য করেছেন খোদ ললিত মোদী। 2009 সালে ওনাকে নাকি করতে বলা হয় গড়াপেটা। ললিত মোদী কোনোভাবেই করতে চাননি সেটা। তারপরেই তাকে খুনের হুমকি দেওয়া হয়েছিল তখন। এর ফলেই মোদী নাকি দেশ ছাড়তে বাধ্য হন। হচ্ছে আমার টেনশন। টেনশন হওয়াটাই তো স্বাভাবিক, কিন্তু এখনো শ্রীসন্তকে জানাচ্ছি আমি ধিক। 27টা টেস্ট ম্যাচে 87টা উইকেট আছে তার। এখন দফারফা হয়ে গেল ক্রিকেট কেরিয়ার। বর্তমানে তার ঠিক কি অবস্থান তা জানতে এখন আমরা শুনে নেব একখান গান। क्या हुआ कैसे हुआ कब हुआ क्यों हुआ जब हुआ तब हुआ ओ छोड़ो ये न सोचो ये क्या हुआ। কিয়া হুয়া কেসে হুয়া না করে হুক্কা হুয়া করুক বেটা। একেবারে বদের ধারী, অত্যন্ত ঢ্যাটা, ভীষণ রকম বদের ধারী, করতো খুবই বাড়াবাড়ি। এদিকে রীতিমতন টেনশনে আছেন স্বয়ং শ্রীনিবাসন, কারণ জড়িয়ে গেছেন ওনার জামাই গুরুনাথ মায়াপ্পন। বিন্দুর সঙ্গে একদিনে 35 বার কথা হয় তার ফোনে। জামাই জড়িয়ে যাওয়ায় শ্রীনিবাসন পড়েছেন টেনশনে, ভয় পেয়েছেন মনে মনে।
নানান অঙ্ক, নানান প্রশ্ন, করছে মাথায় ভিড়। পাকিস্তানি আম্পায়ার আসাদ রৌফের দিকেও সন্দেহের তীর। আসাদকে তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে হচ্ছে না আর রাখা। মনে হচ্ছে শাক দিয়ে আর যাবে না মাছ ঢাকা, ঠিক কিনা? বেটিং নিয়ে নানান কাণ্ডে অবাক বহু লোক। গ্রেপ্তার হলেন টলিউডের উঠতি প্রযোজক অজিত সুরেখা নামক প্রযোজক সহ 10 জন গ্রেপ্তার। ক্রমে ক্রমে জানতে পারবো কে কে জড়িত। আর যাক, এসব প্রসঙ্গ আপাতত থাক। সময় হলো সভা সমাপ্ত করবার। আজকের মতো তাই শেষ করতে হবে হীরক রাজের দরবার। আপাতত যাই, বাই বাই, গুড বাই, আবার যেন দেখা পাই।